আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আজকের ঘটনাটি আমি এমন একজন মানুষের কাছ থেকে শুনেছি যে কোনো ধরনের ভূত প্রেত এসব বিশ্বাস করত না। সে তার সিনিয়র এক স্যারের থেকে এই ঘটনাটা শুনেছে। আমি তার মতন করে এই ঘটনাটি বলছি। ঘটনাটি শুরু করার আগে একটি প্রেক্ষাপট বলতে চাচ্ছি। ঢাকার শহরতলির এক পুরনো হাসপাতাল, নামটা নাই বলি, যেটা গত 10 বছর ধরে বন্ধ। তবে জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। স্থানীয়রা বলে রাতের বেলা হাসপাতালের জানালায় ছায়ামূর্তি দেখা যায়, কান পাতলে ফিসফিস শব্দ শোনা যায়। কেউ কেউ তো দাবি করে হাসপাতালে এখনও ডাক্তার নার্সদের কণ্ঠস্বর শোনা যায়। আমি সেই হাসপাতালের একজন স্টাফ। সব ঘটনাগুলো খুব কাছ থেকে দেখতাম। এর মধ্যে সব ঘটনায় যে ভৌতিক বিষয়টা সেটা না। অনেক ঘটনা খুব ভয়ঙ্কর, কিন্তু ঘটনাগুলি প্রাকৃতিক। কিন্তু এর মধ্যে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা আমরা আজও পাইনি। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। একবার এক মানসিক রোগীদের হাসপাতালে আমার ডিউটি পড়েছে রাত 1টা। হঠাৎ একটা রুম দিয়ে বিকট শব্দ শুরু হলো। আমরা গিয়ে দেখলাম রুমে কেউ নেই। সবাই বেশ অবাক হলাম, এই রোগী কোথায় গেল? এখানের প্রতিটা রোগী এদের নিজেদের রুমে বাথরুম ও এদের রুমের সাথেই, না বাথরুমেও নেই। এদিকে রুমটাও বেশ অন্ধকার। এই রোগীর আবার আলোতে সমস্যা, আলো চোখে লাগলে চিৎকার করে শুধু। যাই হোক, এখন এই রোগীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো রুম খুঁজেও পাওয়া গেল না তাকে। এরপর যেটা সবাই দেখলো সেটা কিভাবে হয়েছে কেউ জানে না। সবাই দেখলো ওই রুম ছিল বিল্ডিংয়ের 2য় তলায়। অনেক পুরনো বিল্ডিংটি ছিল 3 তলায়। সেই রোগীর রুমের জানালা থেকে উপরের ছাদের একটা ভিউ দেখা যায়। সবাই স্পষ্ট দেখলো রোগীটি ছাদের কার্নিশে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে হো হো করে হাসছে। কেউ কিছু বোঝার আগেই সে এক লাফ দিল। কারো হাতে কিছু করার ছিল না, কিন্তু বিষয়টি আজও ব্যাখ্যাতীত। সে কিভাবে ওখানে পৌঁছালো, কোন রাস্তা দিয়ে পৌঁছালো, রুম থেকেই বা কী করে বের হলো, কেউ জানে না, আজও না। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি সিনিয়র ভাইয়ের কথা অনুযায়ী লিখে পাঠাচ্ছি। এবারের কাহিনী শুরু হলো আমাকে এবং আমার বন্ধু রিমনের মাধ্যমে। আমি একজন নবীন চিকিৎসক, কয়েক বছর হলো ইন্টার্নশিপ শেষ করেছি। রিমন একসময় মেডিকেলের ছাত্র ছিল, কিন্তু ব্যবসার দিকে চলে যায়। সে বরাবরই ব্যবসার দিকে বেশি মনোযোগী ছিলেন, মানুষের সেবা করার থেকে। আমরা দুজন ছোটবেলা থেকে বন্ধু। এক সন্ধ্যায় রিমন বলল, চল আজ একটু অ্যাডভেঞ্চার করি, ওই পরিত্যক্ত হাসপাতালটা একবার দেখে আসি। ওখানে নাকি কত কিছুই ঘটে, যাই একবার দেখে আসি। আমি একটু ভেবে বললাম, তুই জানিস তো এসব জায়গায় কী সব অদ্ভুত ব্যাপার ঘটে। পুরনো রেকর্ড অনুযায়ী হাসপাতালের শেষ দিকে কয়েকটা রহস্যময় মৃত্যু হয়েছিল। আর তুই তো জানিস আমি সবসময় একটু ঝামেলা এড়িয়ে চলি। এসব মৃত্যু আমাকে খুব প্যারা দেয়। রাতে ঘুমের মধ্যেও এসব হিসেব মেলাতে পারি না। এসব হিসেব মেলাতে মেলাতে পড়াশোনা ভুলে যাই। রিমন হাসলো, ও সব গুজব, আজ প্রমাণ করে দেব এসব কিছুই নাই। তুই যে এসব বিশ্বাস করো আমি তো কোনোদিন চিন্তাও করিনি। আমি ভাবতাম তুই আমার মতন করে ভাবিস বিষয়গুলো। যাই হোক, চল দেখেই আসি। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। দুজন মিলে একটা টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। হাসপাতালের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। হাসপাতালের চিত্রটা একটু বর্ণনা করে। পুরনো পরিত্যক্ত একটি হাসপাতাল হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কারণ এখানের যত জিনিসপত্র সেই আগের মতন করে ঝোলানো। মনে স্যালাইন ঝুলছে, ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। হাসপাতালটি কোনো এক কারণে ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গিয়েছে। সব কিছু বন্ধ হওয়ার দিন যেভাবে ছিল ঠিক সেভাবে আছে। কেউ সেখানে আজ অবধি আসেনি। হঠাৎ কেমন যেন একটা শব্দ, যেন কারো দম বন্ধ করা শ্বাস আমার ঘাড়ে লাগছে। ধুলো জমে গেছে, দেয়ালে ফাটা ফাটা দাগ, বাতাসে যেন একটা পচা ওষুধের গন্ধ। আর সব কিছু মিলিয়ে কেমন যেন একদম বন্ধ করা পরিবেশ। হঠাৎ করেই কোথা থেকে যেন ফিসফিস শব্দ এলো, তোমরা চলে যাও। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। রিমন আমার দিকে তাকিয়ে বলল, শুধু বাতাসের শব্দ, ভয় পাবে না। কিন্তু তখনও বুঝিনি আসল ভয় আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা দুইজন কিছুক্ষণ রুমগুলো অবজার্ভ করলাম। রুমের ভিতরগুলো, এমনকি ভিতরের যে ময়লা আবর্জনা ছিল সেগুলো পর্যন্ত পরিষ্কার করা হয়নি, এমন নোংরা পরিবেশ। আমরা হাঁটতে হাঁটতে 607 নম্বর কেবিনের সামনে দাঁড়ালাম। এটা সেই কেবিন যেখানে এক গর্ভবতী নারী চিকিৎসার অভাবে মারা গিয়েছিল। রিমন দরজাটা ঠেলে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো আমার হার্ট বন্ধ হয়ে যাবে। এটা আমরা কি দেখছি? আমরা কি কোনো ঘরের মধ্যে আছি, নাকি এসব বাস্তব? কিভাবে বাস্তব হবে? এখানে তো আমরা দুইজন ছাড়া আর কেউ নেই। তাহলে এসব কি হচ্ছে?
আমি দেখলাম বিছানার উপরে একটা মহিলা বসে আছে। চুল এলোমেলো, মুখে নীলচে রঙের ছাপ, চোখের কোটর গভীর অন্ধকার, গায়ে রক্তমাখা হাসপাতালের গাউন পরা। সে মুখ তুলে তাকালো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। কিন্তু তার চোখে প্রচণ্ড কষ্ট, তার চোখে মুখে কষ্টের ছাপ। হঠাৎ তার ঠোঁট নড়ে উঠল। তোমরা চলে যাও, না হলে আমিও তোমাদের নিয়ে যাব। আমার বাচ্চাটাকে তো বাঁচাতে পারলে না। তোমাদের লজ্জা লাগে না? তোমরা কেমন ডাক্তার? এর থেকে বাসায় বসে যদি আমার বাচ্চাকে পৃথিবীতে আনার চেষ্টা করতাম, তাই হয়তো বাচ্চাটা বেঁচে যেত। আমি আর রিমন কিছুই বলতে পারছি না। আমাদের মুখে কোনো ভাষা নেই। মনে হচ্ছে আমাদের পায়ের নিচে কিছু নেই। আমাদের দম বন্ধ হয়ে আসছিল। দরজা হঠাৎ এমন জোরে বন্ধ হলো যে আশপাশ কেঁপে উঠল। রিমন চিৎকার দিয়ে ছুটে পালালো। আমি দেরি করলাম না। আমার মাথা এমনিতেও কাজ করছিল না। বাসায় ফিরে এলেও আমার ঘুম হচ্ছিল না। রাত গভীর হলে মনে হলো কেউ আমার ঘরে ঢুকেছে। আমার শরীর নড়ছিল না, কেবল শুনতে পাচ্ছিলাম, আমি এখনো এখানে আছি। চোখ খুলে দেখি জানালার বাইরে কালো ছায়ার মতো কিছু একটা। তখনই বুঝলাম ও আমাদের ছেড়ে দেয়নি, ও এখনো আমাদের সঙ্গে আছে। আমার শরীর পুরোপুরি অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো ভারী কিছু আমার বুকের ওপর চেপে বসেছে। চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল, আর সেই ফিসফিসানিটা আরো স্পষ্ট হচ্ছিল, আমি এখনো এখানে আছি। জোর করে গলা থেকে শব্দ বের করার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। একমাত্র কাজ ছিল চোখ বন্ধ করা। মনে হচ্ছিল যদি চোখ খুলি তবে যা দেখব সেটা সহ্য করতে পারবো না। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কার শব্দ হলো, ঠাস ঠাস। আমার আতঙ্ক চরমে পৌঁছালো। হঠাৎই শরীর আবার নড়তে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শৃঙ্খল ভেঙে গেল। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজার দিকে তাকালাম। দরজা তখনও কাঁপছিল, যেন কেউ বাইরে থেকে পাগলের মতো ধাক্কা দিচ্ছে। আমি আর দেরি না করে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। কিন্তু দরজার ওপাশে কেউ নেই। তবে মেঝেতে কিছু একটা পড়েছিল, একটা পুরনো হাসপাতালের গাউন, ৬০৭ নম্বর কেবিনের সেই গাউন। পরদিন সকালে আমি রিমনকে ফোন দিলাম, কিন্তু সে ধরল না। ঘণ্টাখানেক পর তার মা ফোন করলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, তুই তাড়াতাড়ি চলে আয়, রিমনের অবস্থা ভালো না। আমি ছুটে গেলাম ওর বাসায়। রিমন বিছানায় শুয়েছিল, কিন্তু ওকে দেখে আমার বুক কেঁপে উঠল। ওর চোখ দুটো লালচে, কোটরে ঢুকে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আর সারা শরীর ঘামে ভেজা। আমি কাছে গিয়ে ডাকলাম, রিমন, কি হয়েছে? ও আস্তে আস্তে মুখ তুলল। তারপর যা বলল তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। বুঝতে পারছি না রে। শুধু যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ও এখনো আমার সঙ্গে আছে। তারপর ওর হাতটা তুলে দেখালো। ওর কবজিতে গভীর আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কেউ লম্বা নখ দিয়ে ওর হাত চেপে ধরেছিল। আমি আর দেরি করলাম না। সেদিনই পুরনো হাসপাতালের রেকর্ড খুঁজতে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম ৬০৭ নম্বর কেবিনে যে মহিলা মারা গিয়েছিল তার নাম ছিল তাসনিমারা। সে ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল। এক রাতে প্রচণ্ড ব্যথা শুরু হলে নার্সরা ডাক্তারকে খুঁজতে যায়, কিন্তু তখন হাসপাতালে স্টাফ ছিল খুবই কম। একজন ডাক্তারও সময় মতো পৌঁছাতে পারেনি। তাসনিম মৃত্যুর আগে বারবার বলেছিল, আমার সন্তানকে বাঁচান, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেনি। পরদিন সকালে নার্সরা এসে দেখে তাসনিম নিজেই নিজের পেট কেটে ফেলেছে। রক্তে ভেসে যাচ্ছিল পুরো কেবিন। তারপর থেকে কেবিনটা বন্ধ করে দেওয়া হয়। আমি বুঝতে পারছিলাম আমাদের জীবন এখন বিপদের মুখে। আমি আর রিমন মিলে একজন স্থানীয় হুজুরের কাছে গেলাম, যে নাকি এমন ঘটনা সম্পর্কে জানে। সে আমাদের কথা শুনে কিছু দোয়া পড়ল আর বলল, ও এখনো মুক্ত হয়নি, কিন্তু যদি আর কখনো ওর জায়গায় না যাও তাহলে হয়তো তোমাদের ছেড়ে দেবে। সেদিন রাতে আমি আর রিমন সিদ্ধান্ত নিলাম ওই হাসপাতালের কথা কোনোদিনও মনে করব না, ওখানে আর কোনোদিন যাব না। এরপর কিছুদিন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কিছু কিছু রাতের বেলা যখন বাতাস খুব ভারী হয়ে আসে তখনও যেন কানে ফিসফিসানি ভেসে আসে, তোমরা চাইলেই আমাকে আর আমার বাচ্চাকে বাঁচাতে পারতে। ঘটনার শেষ এখানেই নয়। এসব কিছু যখন আমি জানলাম তার কিছুক্ষণ পরে আমার পাশে একজন মানুষ এসে বসে, যার নাম রঞ্জু। সে খুব কম কথা বলে। হঠাৎ বলল, আপনার সাথে একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম। ঘটনাটি মাথা থেকে বের করতে পারছিলাম না। আমি কিছু না ভেবে বললাম, বলুন। রঞ্জু বলা শুরু করলো, আমাদের গ্রামের নাম ছিল পোড়াগাছা। জনবসতি কম। সন্ধ্যার পরপরই এলাকা শুনশান হয়ে যেত। গ্রামের এক কোনায় বড় একটা ট্রাক স্ট্যান্ড ছিল। দূর দূরান্ত থেকে আসা ট্রাকগুলো রাতে এখানে বিশ্রাম নিত। ট্রাক স্ট্যান্ডের পাশে কয়েকটা চায়ের দোকান, ছোট খাবারের হোটেল আর কিছু গ্যারেজ ছিল।
তবে এলাকাটা নিয়ে নানা গুজব ছিল। লোকমুখে শোনা যেত গভীর রাতে এখানে অদ্ভুত কাণ্ড ঘটে। কেউ দেখেছে সাদা কাপড় পরা একটা মেয়েকে, কেউ শুনেছে কান্নার আওয়াজ, আবার কেউ কেউ বলতো এখানে মাঝে মাঝে ট্রাকের হেডলাইটের সামনে হঠাৎ করে কেউ এসে পড়ে, কিন্তু কাছে গিয়ে কাউকে পাওয়া যায় না। আমি রঞ্জু এই ট্রাক স্ট্যান্ডের পাশের চায়ের দোকানে প্রায় আসতাম। রাতের ট্রাক ড্রাইভারদের গল্প শুনতে আমার ভালো লাগতো। গ্রামের মানুষ আমাকে চিনত, কারণ আমি শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরেছি বাবার জমি জমা দেখাশোনার জন্য। একদিন রাত 10টার দিকে আমি ট্রাক স্ট্যান্ডে বসে চা খাচ্ছিলাম। পাশের বেঞ্চে এক রিক্সাওয়ালা বসা ছিল, নাম রব্বানি। তার রিক্সা একটু দূরে দাঁড় করানো ছিল। শুকনো গায়ের মানুষ, মুখে পানের দাগ, চোখে ক্লান্তি। আমার পাশে বসা এক ট্রাক ড্রাইভার নাম কালু মিয়া চায়ের কাপে ফু দিতে দিতে বলল, ভাই এই জায়গাটা ভালো না, কাল রাতেও এক ড্রাইভার নাকি কিছু দেখছে। আমি হাসলাম, তুমি বুঝি ভূতে বিশ্বাস করো? কালু মিয়া গম্ভীর মুখে বলল, বিশ্বাস না করলে কি, নিজের চোখে দেখা জিনিস তো আর অস্বীকার করতে পারি না। রিক্সাওয়ালা এতক্ষণ চুপ ছিল, এবার সে হঠাৎ করে বলল, আমিও একদিন কিছু দেখছিলাম। আমি কৌতূহলী হয়ে গেলাম, কি দেখেছ? রিক্সাওয়ালা চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলতে লাগলো, গত বছর এই সময় শীতের রাত ট্রাক স্ট্যান্ডে যাত্রী নামিয়ে একা ফিরছিলাম। রাত তখন প্রায় 1:30 হবে। রাস্তা ফাঁকা, বাতাসটা ভারী লাগছিল। হঠাৎ দেখি রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, লম্বা সাদা কাপড় পরা, চুল লম্বা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি ভেবেছিলাম নিশ্চয়ই কেউ অপেক্ষা করছে, কিন্তু রিক্সা একটু এগিয়ে নিতেই দেখি মেয়েটা আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার শরীর হিম হয়ে গেল, গলাটা শুকিয়ে গেল। চোখের সামনে মেয়েটা, কিন্তু আমি জানি কয়েক সেকেন্ড আগেও ও অনেক দূরে ছিল। আমি আর দাঁড়াইনি, প্যাডেল মেরে সামনে চলে এলাম। কিন্তু কিছু দূর যেতেই মনে হলো কেউ আমার রিক্সার পেছনে বসেছে। পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু একটা ঠান্ডা বাতাস যেন আমার গায়ে লাগছে। আমি আর পারছিলাম না, জোরে প্যাডেল মেরে স্ট্যান্ডের দিকে ফিরে এলাম। সেদিনের পর থেকে রাতের বেলা আমি ওই রাস্তা মাড়াই না। রিক্সাওয়ালার কণ্ঠে সত্যিকারের ভয় ছিল। আমি হাসলাম না, কারণ তার মুখ দেখে মনে হচ্ছিল সে সত্যি কিছু দেখেছিল। এরপর কয়েকদিন কেটে গেল, আমি এই ঘটনাটা ভুলে গিয়েছিলাম। এক রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলাম, তখন বাজে প্রায় 12টা। আমার মোটরসাইকেলের পেট্রোল কমে গিয়েছিল, তাই ভাবলাম ট্রাক স্ট্যান্ডের পাশের দোকান থেকে একটা বোতল পেট্রোল কিনে নেই। ট্রাক স্ট্যান্ডে পৌঁছাতেই দেখি চারপাশে কেমন একটা অস্বাভাবিক নীরবতা। সাধারণত এমন সময়ে কিছু ট্রাক দাঁড়িয়ে থাকে, চায়ের দোকান খোলা থাকে, কিন্তু সেদিন পুরো এলাকা ফাঁকা। একটা ট্রাক দূরে দাঁড়িয়েছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। আমি বাইক থেকে নামতেই শুনলাম খুব হালকা একটা হাসির আওয়াজ, একেবারে মেয়েলি হাসি, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারলাম না। আলোটা একটু কমিয়ে সামনে এগিয়ে গেলাম। দোকানটার দিকে তাকিয়ে দেখি দরজা অর্ধেক খোলা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ভেতরে ঢুকে ডাক দিলাম, কেউ আছেন? কেউ সাড়া দিল না। আমি একটু ভয় পেলাম, কিন্তু নিজেকে সামলে রাখলাম। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা বাতাস আমার ঘাড় ছুঁয়ে গেল। মনে হলো কেউ ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরলাম। একটা মেয়ে, লম্বা সাদা কাপড় পরা, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো যেন গভীর অন্ধকারের মতো। আমার দম বন্ধ হয়ে আসছিল। এক মুহূর্তের জন্য আমি নড়তে পারছিলাম না। তারপর হঠাৎ করেই মেয়েটা আমার দিকে এগিয়ে এলো। আমি পেছনে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। তখনই শুনলাম একটা ট্রাকের হর্ন। আমার চোখের সামনে মেয়েটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি তাড়াতাড়ি বাইকে উঠলাম, এক মুহূর্ত দাঁড়াইনি। পাগলের মতো স্পিড বাড়িয়ে সোজা বাড়ির দিকে ছুটলাম। পরদিন সকালে ট্রাক স্ট্যান্ডে গিয়ে ঘটনাটা বললাম। কালু মিয়া বিষণ্ণ মুখে শুনল। তারপর কালু মিয়া চাপা গলায় বলল, এইখানে বছর 10 আগে একটা মেয়েকে খুন করা হয়েছিল। ট্রাক চালকদের একজন নাকি তার উপর জোর খাটাতে চেয়েছিল, আর সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। সেই রাত থেকেই এই এলাকায় অদ্ভুত ঘটনা ঘটে। আমি শিউরে উঠলাম, আমার দেখা মেয়েটি কি সেই মৃত আত্মা? সেই রাতের পর থেকে আমি আর গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাই না, কারণ আমি জানি সেখানে কেউ আছে যে এখন অপেক্ষা করছে। এরপর রঞ্জু আমাকে বলল, এসব কি হচ্ছে আমার সাথে আজকাল? আমি বললাম, আরও কিছু কি হয়েছে? রঞ্জু এর চোখ লাল, বলল, আরও কিছু ঘটনা ঘটেছে। আমি বললাম, বলুন, বললে যদি আপনার ভালো লাগে তাহলে বলুন। আমার মেয়ের সব থেকে ভালো বন্ধুর জীবনের একটা ঘটনা। মেয়েটা আমার একটা ট্রমায়ের ভেতরে চলে গিয়েছে। আমি ওর মতন করে বলছি আপনাকে। দ্বিতীয় দিনের মতো আজকে আবারও পাড়ার মোড়ের ওই ময়লা আবর্জনার স্তূপ থেকে সেই বিদঘটে গন্ধটা আমার নাকে এসে লাগছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শিউলিকে জিজ্ঞেস করলে ও বলছে, কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি শিউলির কথা শুনে অবাক হচ্ছি।
এত বিশ্রী একটা গন্ধ, আমার বমি এসে যাওয়ার উপক্রম, আর শিউলি কিনা বলছে ও কোনো গন্ধই পাচ্ছে না। মিথ্যা কথা বলার জন্য এখন ওর উপর আমার রাগ উঠছে, কিন্তু কিছু করতেও পারছি না। ও আমার বয়সে বড়, যদিও আমরা একই স্কুলে পড়ি। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের প্রাইভেট পড়া থাকে আমাদের স্কুলের এক ম্যাডামের বাসায়। আমরা আজও রোজকার মতো সেখান থেকে ফিরছি, কিন্তু রহস্যময় বিষয় হলো আজকে নিয়ে 3 দিন আমি যাওয়া আসার পথে একটা খুব বাজে গন্ধ পাচ্ছি পাড়ার মোড়ের ওই জায়গাটা থেকে। কিন্তু আমার বান্ধবী শিউলি নাকি সেই বিশ্রী গন্ধটা পাচ্ছে না। আমি কোনো মতে নিজের মুখ চাপা দিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরছি। মোড়টা ঠিক পেরোতেই আমার মনে হলো আমাদের পেছনে একটা ছায়ামূর্তি হাঁটছে। আমি যেখানে থামছি ছায়ামূর্তিটাও সেখানে থামছে। আমার মনে এখন ভয় লাগছে, কিন্তু শিউলি নির্বিকার ভাবে আমার সাথে এগোচ্ছে। এই সামনে ওর বাড়ি, ও এখন নিজের বাড়ির দিকে এগোচ্ছে। শীতের কুয়াশা ঘেরা কাঁচা পাকা রাস্তা জুড়ে এখন কোনো মানুষজন বাইরে নেই, যেন কোনো মহামারীতে সমগ্র এলাকা খালি হয়ে গিয়েছে সেই কবেই। এদিক দিয়ে আসতে এখন আমার ভয় করে। প্রাইভেট পড়াও ছাড়তে পারছি না, কারণ কদিন বাদে আমাদের পরীক্ষা। আমি বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাকলাম। আমার মা ভেতর থেকে দরজা খুলে আমার দিকে তাকিয়ে রাগে মুখ নিয়ে তাকালেন। তারপর গলা ঝেড়ে বললেন, এই তোর আসার সময়? কতবার না তোকে বলেছি সন্ধ্যার আগে বাড়ি ফিরবি, কত রাত করে বাড়ি ফেরিস। আমি মাকে কোনোভাবে বোঝালাম, মা রাগ করছো কেন? ম্যাডাম তো ওই সময় ছাড়া আর আমাদের পড়াতে পারেন না, তার ছোট 2 মেয়ে ছেলে আছে, ওদেরকে সামাল দিয়েই তো সন্ধ্যার সময় পড়ানোর সুযোগ পান। তাছাড়া তুমি তো জানো আমার মাধ্যমিক পরীক্ষা সামনে। আমার মা শান্ত স্বভাবের, তাই আমাকে আর কিছু বললেন না। তিনি রান্নাঘরে বসে চুলায় রুটি সেঁকতে সেঁকতে বললেন, তোর জন্য আমার চিন্তা হয় রে মা, কারণ তুই আমার একমাত্র মেয়ে। তোর বাবা তো তোকে ছোটবেলায় রেখে চলে গিয়েছে। এরপর অনেকে আমাকে বলেছিল দ্বিতীয় বিয়ে করার জন্য, কিন্তু আমি আর বিয়ে করিনি। আমার মেয়ে যখন আমার সাথে আছে তখন আবার বিয়ে? কথাটা বলেই মা নিজের চোখ মুছলেন। এটা আমার একটা ভ্রান্ত ধারণা। বাবা আমাকে একেবারে ছোট রেখে মারা গেছেন, আর আমার মায়ের এই কথাগুলিও নতুন না। উনি প্রায় সময় আমাকে গল্পের মতো করে এই কথাটা বলেন। আসলে আবার বাবার মৃত্যু হয়েছে আমি প্রাইমারি স্কুলে পড়ার সময়, কিন্তু মা বাবাকে অনেক ভালোবাসতো বলে বাবার মৃত্যুটা মা মেনে নিতে পারেনি। তাই অধিক চিন্তার ফলে কিছুদিন পর আমার মার ডিমোনেশিয়া রোগ হয়, যার ওষুধ তিনি এখনও সেবন করেন। আসলে মার স্মৃতিভ্রমের অসুখ আছে, কারণ উনি বাবাকে এখন অনেক ভালোবাসেন আর বাবার মৃত্যুটাকে মেনে নিতে পারেন না। পরদিন সকালে, মা আমি স্কুলে যাচ্ছি, এই বলে বইপত্র ব্যাগে ঢুকিয়ে হাঁটা দিলাম স্কুলের উদ্দেশ্যে। আমার স্কুল বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা। যাওয়ার সময় শিউলিকেও সাথে নিয়ে যাওয়ার জন্য ওর বাড়ির কাছে যেতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। দেখলাম ওদের বাড়িতে তালা লাগানো। বিষয় কি, গতকাল তো আমার সঙ্গে প্রাইভেট থেকে বাড়ি ফিরলো, কোথাও আবার বাড়ির সবাই মিলে চলে গেল না তো? আমি কিছু বুঝতে পারলাম না। আশেপাশে কাউকে জিজ্ঞেস করব, এমন কাউকে দেখতে পেলাম না। আর এদিকে আমার স্কুলের সময় চলে যাচ্ছে, লেট করে গেলে আবার দাঁড় করিয়ে রাখবে, তাই তখনই রওনা দিলাম। বিকেলে স্কুল থেকে ছুটি পাওয়ার পর সোজা বাড়িতে আসি। ক্লাসের পড়ার চাপে আমার শিউলির কথা মনেই ছিল না। সন্ধ্যার সময় প্রাইভেট পড়তে আবার বেরিয়েছি। হঠাৎ দেখলাম শিউলিদের বাড়ির দাওয়ায় কেউ একজন বসে আছে। কাছে গিয়ে দেখি শিউলি, কিন্তু এ কি, ওকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে। চুল আঁচড়ায় নেই, চোখের নিচে কালসিটে দাগ। আমি বললাম, কিরে তোর এই হাল কেন? কোথায় ছিলি আজকে সারাদিন? দেখলাম শিউলি আমার কোনো কথাই কানে নিচ্ছে না। দাওয়া থেকে উঠে ঘরে চলে গেল শিউলি। তারপর স্কুল ব্যাগ নিয়ে আবার বেরিয়ে এসে বলল, চল। আমি কিছু বুঝতে পারলাম না। ওকে সাথে নিয়ে যেতে লাগলাম ম্যাডামের বাড়িতে। যেতে যেতে জিজ্ঞেস করলাম, কিরে কোথায় ছিলি আজকে? শিউলি আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই স্তূপের মধ্যে। তারপর হেসে বলল, আরে আজ এক জায়গায় গিয়েছিলাম, তুই আমাদের বাড়িতে এসে খুঁজছিলি না আমায়? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। গিয়েছিলি কোথায় আজকে? শিউলি আমার কথা শুনে আবার হাসলো। তারপরও আমাকে আর কিছু বলেনি। আমি ভাবলাম হয়তো মন ভালো নেই তার। আজকে 3য় দিন। প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে সেই ময়লা আবর্জনার স্তূপের মধ্য থেকে কোনো গন্ধ আজ আসেনি। আমি বাড়ি ফিরে মাকে এই ঘটনার কথা বললাম। কথায় কথায় শিউলির কথা উঠতেই মা আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, কি বলছিস তুই এগুলো? জানিস না শিউলি আজ 2 দিন হলো মারা গেছে? কথায় কথায় শিউলির কথা উঠতেই মা আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, কি বলছিস তুই এগুলো? জানিস না শিউলি আজ 2 দিন হলো মারা গেছে? কথাটা শুনে আমার পুরো চেতনা অসাড় হয়ে গেল। সাথে সাথে বুকের ভেতর একটা চাপা ব্যথা অনুভব করলাম। আমি মার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলাম, কি বলছো তুমি এসব? আমার সাথে ফাজলামো করছো তুমি? আমার মা আমার দিকে এগিয়ে এসে বললেন, তোকে মিথ্যে বলতে যাব কেন?
2 দিন আগে শিউলি আমাদের বাড়িতে এসেছিল, জিজ্ঞেস করছিল তুই কোথায় আছিস। আমি তখন বলেছিলাম তুই স্কুল থেকে ফিরিসনি। ও তখন চলে গেল, কিন্তু পথে ওকে নাকি কারা যেন মেরে রাস্তার মোড়ে এ নর্দমার স্তূপের মধ্যে ফেলে রেখে চলে যায়। আমি এই খবর পাই পরদিন দুপুরবেলা। শিউলির চাচা সেদিন শিউলিকে ওদের বাড়ির পেছনের দিকে কবর দিয়ে বাড়ি থেকে কোথাও চলে যায়। তুই তো জানিস আমার কোনো কথাই এখন আর ভালো করে মনে থাকে না, তাই শিউলির মৃত্যুর কথাও ভুলে গিয়েছিলাম। তাই তোকে শিউলির মৃত্যুর কথা বলতে পারিনি। তুই যখন শিউলির কথা বললি তখন মনে পড়ছে, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। শিউলি মারা গেলে তাহলে আজ 2 দিন ধরে আমি কার সঙ্গে প্রাইভেট পড়তে যেতাম আর ফিরতামই বা কার সাথে? ভয় আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এত বড় একটা ঘটনা আমি জানতে পারলাম না। শিউলি অবশ্যই স্কুল কামাই করার স্বভাব ছিল, তাই স্কুলে খুব কম যেত, কিন্তু প্রাইভেটে শিউলি আমার সাথে রোজ যেত। আজকে সন্ধ্যায় তাহলে আমার সাথে শিউলি কিভাবে ছিল? যদিও মারা গিয়ে থাকে, নাকি সব আমার মনের ভুল? না, সব ভুল হবে কিভাবে? মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো শিউলি কি আমাকে কি বলতে চেয়েছিল, যার কারণে ওকে মৃত্যুর পরও আসতে হয়েছে? এটা জানার পর আমি আজ কোনোভাবেই ঘুমাতে পারবো না, কারণ ও আমার খুব কাছের বান্ধবী ছিল। ওকে আমি নিজের বোনের মতো দেখি, কারণ আমার কোনো বোন নেই। শিউলিও আমাকে সবসময় পছন্দ করত। ওরকম ফুলের মতো মেয়েকে কারা মেরে ফেললো সেটা কিছুতে মাথায় আসছে না। আমার মায়ের দিকে আমাকে এই ঘন কুয়াশার রাতেও গোসল করিয়েছেন, কারণ মার ভয় হচ্ছে আমাকে কোনো অশুভ কিছু শিউলির রূপ ধরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। পরদিন সকালে আমি সোজা শিউলিদের বাড়িতে যাই। আমার শরীরে আজ খুব জ্বর, কিন্তু আমাকে যেভাবেই হোক জানতে হবে শিউলির মৃত্যু কিভাবে হলো। মাকে বলেছি আমি স্কুলে যাব, কারণ শিউলির কথা বললে তিনি আসতে দিতেন না। শিউলিদের বাড়িতে এখনো সেই তালা ঝুলছে। আমি তালা ভাঙার চেষ্টা করিনি, কারণ এতে লোকজন সন্দেহ করতে পারে। আমি জানতাম শিউলিদের ঘরের পেছনে একটা ভাঙা জানালা আছে। আমি তাই বাড়ির পেছনের জায়গাটায় গিয়ে দেখি শিউলিকে যে জায়গায় দাফন করা হয়েছে সেখানটার আশেপাশে কিছু টুকরো কাগজ পড়ে আছে। আমি সেখান থেকে একটা কাগজ নিয়ে খুলে দেখলাম ওতে কালো জাদু করার বিভিন্ন মন্ত্রসহ কারো নখ আর চুল। আমার বুঝতে আর বাকি থাকে না এসবের পেছনে আসলে কি আছে। আমি তবুও জ্বর মাথায় নিয়ে জানালা ভেঙে শিউলিদের ঘরে ঢুকলাম। ভেতরে আসার পর আমি যা দেখলাম তাতে আমার চক্ষু কপালে উঠে যাওয়ার অবস্থা। সারা ঘর জুড়ে কালো জাদু করার সব জিনিস এদিক ওদিক ছড়ানো। একটা দলিল মতো কিছু পড়ে থাকতে দেখলাম চৌকিতে। ওটা হাতে তুলে নিলাম। পৃষ্ঠা উল্টাতেই সবকিছু পরিষ্কার হলো আমার কাছে। আসলে ঘটনা হলো এরকম, শিউলির বাবা আর মা কেউ বেঁচে ছিল না, তাই শিউলির দুঃসম্পর্কের এক চাচা তাকে ভরণ পোষণ করত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম শাহরুফ আহমেদ ফারদিন। উনি খুলনার স্থানীয় একজন বাসিন্দা। খুলনার 7 রাস্তার মোড়ে ওনার বাড়ি। ওনার ছোট মামার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। ঘটনাটি 2002 থেকে 2004 সালের মধ্যবর্তী করে একটি সময় ঘটেছিল। তখন গ্রীষ্মকাল চলছিল, আর ওনার ছোট মামার নাম শিশির খন্দকার। ফারদিন ভাইয়ের নানা বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপাড় গ্রামে। মূলত এই গ্রামেই ঘটনাটি ঘটে। ফারদিন ভাইয়ের নানা পেশায় ছিলেন একজন ডক্টর। উনি বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি চেম্বারে বসতেন, রোগী দেখতেন। বাড়ি থেকে ওই চেম্বারে যাওয়ার পথের যেই বিবরণটা, এই বিবরণটা দেওয়া প্রয়োজন। বাড়ি থেকে বের হবার পর, মানে চেম্বারে যাওয়ার পথে প্রথমে ডান পাশে বড় একটি পুকুর পড়ে, পুকুরের পর একটি বাঁশঝাড় পড়ে। এরপর বেশ খানিকটা খোলা মাঠের ভেতর দিয়ে হেঁটে পাকা রাস্তায় উঠতে হয়। পুকুরের পরে যে বাঁশঝাড়ের কথাটি আমরা বললাম, সেটি নিয়ে একটি ছোট্ট ঘটনা রয়েছে। এই ঘটনাটি না বললে মূল ঘটনাটা বুঝতে অসুবিধা হতে পারে। সেই ঘটনাটি আমরা শুরুতে বলি। ফারদিন ভাইয়ের নানা বাড়ির ঠিক কয়েকটা বাড়ি পরে এক প্রতিবেশীর বাড়িতে বিবাহযোগ্য একটি মেয়ের বিয়ে ঠিক হয়। মেয়েটির অন্য একটা জায়গায় সম্পর্ক থাকার কারণে সে তো বিয়ে করতে রাজি হচ্ছিল না, কিন্তু মেয়ের মা বাবা আত্মীয় স্বজন কোনোভাবেই মেয়েটার এই সম্পর্ক মেনে নিতে চাচ্ছিলেন না। এক প্রকার জোর করেই মেয়ের অমতে বিয়ে মেয়ের উপর চাপিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েকদিন আগে এক রাতে হঠাৎ মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন ভেবেছিল হয়তোবা বাড়ির আশেপাশে কোথাও গিয়েছে। যখন অনেক রাত হয়ে যায়, মেয়েটি বাড়ি ফিরছিল না, তখন গ্রামের লোকজন সকলে একত্র হয়ে হারিকেন হাতে খুঁজতে বের হয়।
অনেক খোঁজাখুঁজির পর পাট ক্ষেতের পাশে একটা ছোট শেওড়া গাছের সঙ্গে এই মেয়েটার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে শেওড়া গাছটির সঙ্গে এই মেয়েটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল, এই শেওড়া গাছটি নাকি মেয়েটির দৈহিক উচ্চতা থেকে বেশ ছোট, সর্বোচ্চ মেয়েটির বুক পর্যন্ত লম্বা হবে এই গাছটি। এত ছোট একটি গাছের সঙ্গে সে কিভাবে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো এটা কারোই বোধগম্য হচ্ছিল না। অনেকেই মনে করলো হয়তোবা এটা জিন ঘটিত কোনো অপমৃত্যু। সেই সময় নাকি গ্রামে এরকম রহস্যময় মৃত্যু ঘটত। মেয়েটির লাশ গলায় ফাঁসি অবস্থায় এত বীভৎস দেখতে ছিল যে ছোট ছোট শিশুরা সেই বীভৎস লাশ দেখে কয়েক রাত নাকি ঘুমাতেই পারেনি। অনেক বড় মানুষও সেই লাশ দেখে আঁতকে উঠেছিল। লাশটির চেহারা এমন ছিল যে মেয়েটি হাঁটু গেড়ে এক পাশে কাত হয়ে আছে এবং নিজের হাত দিয়ে তার গলায় ফাঁস দেওয়ার রশিটি জোরে জাপটে ধরে আছে বা হাত দিয়ে চেপে ধরে আছে। মেয়েটির জিহ্বা প্রায় অনেকখানি বের হয়ে আছে এবং চোখ দুটো সম্পূর্ণ বড় বড় খোলা ছিল এবং সাদা হয়ে গিয়েছিল। আশেপাশের মাটিতে অনেক হ্যাচড়ানো বা এমন কিছু দাগ ছিল যেটা দেখে মনে হচ্ছিল যে মেয়েটি ঠিক যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, মানে তার যে লাশটা, এই জায়গা থেকে বেশ কিছুটা দূর দিয়েও তাকে হেঁচড়ে নিয়ে আসা হয়েছে বা জাপটাজাপটি হয়েছে, এমনটা মনে হচ্ছিল। মনে হচ্ছে কেউ তাকে জোর জবরদস্তি করে হত্যা করেছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে সে হাঁটু গাড়া অবস্থায় বসা। সাধারণত যখন কেউ আত্মহত্যা করতে যায় বা গলায় ফাঁস দেয় তখন গলার রগে এমন এক ধরনের টান পড়ে যার ফলে দু হাত কিন্তু উপর দিকে উঠতে চায় না, এটাই ডক্টররা বলেন। যদিও বা ওই মেয়েটির থেকে গাছটির উচ্চতা কম, সে যদি হাত দিয়ে ধরেও ফেলে ওই রশিটা, তারপরেও তো সে যে জায়গায় থাকে, মানে যে জায়গাটায় তার অবস্থানটা ছিল সেখান থেকে আরো অনেক দূরে তো মাটিতে আঁচড়ানোর দাগ থাকার কথা নয়। মনে হচ্ছে তার ইচ্ছার বিপরীতে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে আশেপাশে এমন কোনো আলামত পাওয়া যায়নি যাতে করে মনে হয়েছে কোনো মানুষ এই কাজ করেছে। আবার মানুষ এই কাজ করতেও পারে, বলা যাচ্ছিল না, তবে এতটুকুই ধারণা করা হচ্ছিল যে কোনো মানুষ হত্যা করেছে। আবার কেউ কেউ বলছিলেন যেহেতু মেয়েটির অন্য একটা জায়গায় সম্পর্ক ছিল, তাকে জোর করে বিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল, এই জন্যই হয়তো বা মেয়েটি আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যা করার জন্য তো আরও জায়গা ছিল, বাড়ি থেকে এতটা দূরে এসে তার থেকেও ছোট উচ্চতার একটা গাছে সে কেন ফাঁস দিবে? তারপর আরও যে আলামতগুলো ছিল এটাও রহস্যজনক ছিল। তবে এই বিষয়টা নিয়ে খুব বেশি তারা আর থানা পুলিশ করেন নাই। ওখান থেকে লাশ উদ্ধার করে শরিয়ত মোতাবেক দাফন কাফন করা হয়। কিন্তু দাফন কাফন করার কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যায় আসল ঘটনা, যেটা হচ্ছে আমাদের এই ঘটনার মূল অংশ। মেয়েটিকে দাফন করা হয়েছিল সেই বাঁশঝাড়ে, যেটি এই ফারদিন ভাইয়ের নানাবাড়ি থেকে একটা পুকুরের পরে। সন্ধ্যার পর যেই ওই বাঁশঝাড় দিয়ে বাড়িতে ফিরত বা অন্য কোনো কাজে যেত, অদৃশ্য কিছু তাকে আক্রমণ করত। কারো মাথায় ইটের টুকরা বা মাটির ছোট বড় ঢিল ছুটত, কারো মাথায় পচা দুর্গন্ধযুক্ত পানি পড়ত। কেউ কেউ দেখত ওই অপমৃত্যুতে মারা যাওয়া মেয়েটি একটি বড় বাঁশের মাথায় অদ্ভুতভাবে বসে আছে। অদ্ভুত এই কারণে বলা হচ্ছে যে সে যেভাবে বসে থাকতো কোনো মানুষ সাধারণভাবে এভাবে বসতেই পারে না। তার পা পেছন দিক দিয়ে ঘুরিয়ে কাঁধের উপর এনে রাখা, মানে এক পা, আর অপর পা আমরা যেভাবে আসন করে বসি সেভাবে রাখা। আবার কখনো কখনো এভাবে বসতো যে আমাদের পা
পায়ের পাতা যেদিকে মুখ করা থাকে আমাদের বডিও কিন্তু ওই দিকেই থাকে, আমাদের হাঁটু যেদিকে থাকে আমাদের বডিও কিন্তু ওই দিকে থাকে। কখনো কখনো আর কি এরকম বসতো যে তার পায়ের পাতা হাঁটু যেদিকে তার বডিটা তার উল্টো দিকে। আবার কখনো কখনো এমনভাবে নাকি দেখা যেত তার বডি সব ঠিকঠাক আছে কিন্তু মাথাটা উল্টো দিকে ঘোরানো। এরকম ভয়ঙ্কর আকৃতিতে তাকে দেখা যেত। মানুষ তো প্রচণ্ড রকমের ভয় পেত। ওই বাসারে অনেকের সাথেই ঘটতে থাকে রাতের বেলায় এই ঘটনা। তো এই যে ফারদিন ভাইয়ের ছোট মামা শিশির খন্দকার, তো শিশির মামা প্রায় প্রতিদিনই ওই বাসারের ওই পথ দিয়ে ফারদিন ভাইয়ের নানাকে মানে এই শিশির ভাইয়ের বাবাকে মানে শিশির মামার বাবাকে হারিকেনের তেল দিয়ে আসতেন, হারিকেন এবং কেরোসিন তেল দিয়ে আসতেন আর কি। ওই চেম্বারে দিয়ে আসতেন, সন্ধ্যার আগে আগেই দিয়ে আসতেন আর ফিরতেন ওই সন্ধ্যার পরপরই ওই বাসার দিয়েই। এটা বেশ অনেকদিন ধরেই উনি করে আসছিলেন আর কি। তো একদিন হয়েছে কি, নানাকে হারিকেন দিয়ে আসছেন কেরোসিন তেল সহ। চেম্বার থেকে ফেরার পথে তার সাথে কিছু বন্ধু বান্ধবের দেখা হয়। তাদের সাথে গল্প করতে করতে কিছুটা দেরি হয়ে যায়। উনি বাড়িতে এসে আবার পড়তে বসবেন। তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন বাড়িতে ফিরছিলেন তখন হয়তোবা সর্বোচ্চ রাত 8টা বাজে। আর তখন তো গরমকাল ছিল, মাগরিবের নামাজ শেষ হতে হতেও কিন্তু 7:15, 7:20 এরকম বেজে যেত। 8টা মানে কিন্তু খুব বেশি রাত না, গরমকালের কথা বলছি আর কি। তো উনি তো ফিরছিলেন যখন, ওনার হাতে কোনো টর্চ লাইট বা অন্য কোনো আলোর কিছু ছিল না। ওনার চিরচেনা সেই বাড়ির পথ ধরেই আসছিলেন। ওই পথ তো তার খুবই চেনা, চোখ বন্ধ করে হাঁটলে ওই বাসার ভিতর দিয়ে উনি চলে আসতে পারবেন, এতটাই চেনা। তার কোনো আলোরও প্রয়োজন ছিল না, অমাবস্যার অন্ধকারে অনায়াসেই উনি হাঁটাচলা করতে পারতেন। তো উনি হাঁটতে হাঁটতে যখন ওই বাসারের কাছে আসছেন, আর ওই যেই মেয়েটা মারা গিয়েছিল ওই মেয়েটার কবরস্থান মানে যেই জায়গাটাতে আর কি কবর যেখানে দেওয়া হয়েছিল, ওই কবরের কাছাকাছি জায়গায় একটা বড় লেবু গাছ ছিল। লেবু গাছ কিন্তু বেশ অনেক জায়গা নিয়ে ছড়িয়ে যায়। আমরা যারা লেবু গাছ দেখেছি, বড় বড় লেবু গাছ একটা ঝোপের মতো হয়ে যায়। তো মামা দেখতে পেলেন ওই লেবু গাছের তলা থেকে বেশ খানিকটা আলোর ঝলকানি বের হচ্ছে। শিশির খন্দকার মামার বয়স কিন্তু তখন 16-17 বছরের মতো হবে আর কি। তবে উনি বেশ সাহসী ছিলেন, কিছুটা ভয় পেলেও মনে সাহস রেখে সামনে বাড়ির দিকে আগাতে থাকলেন। ধীরে ধীরে হলো কি, ওই লেবু গাছের তলা থেকে যেই আলোর ঝলকানিটা বের হচ্ছিল ওটা মনে হচ্ছে আস্তে আস্তে একটু একটু বড় হতে শুরু করেছে। তো মামা আবার ওইদিকে যখন তাকিয়েছেন উনি দেখেন ওই আলোর ভেতর থেকে ছোট্ট একটা পুতুল বের হয়ে আসছে। বাজারে কিছু পুতুল কিনতে পাওয়া যায় না, ছোট বাচ্চা মেয়ের আকৃতির, খুব সুন্দর পুতুল, ওই রকম পুতুল, দেখতে খুবই সুন্দর। ওই আলোর ঝলকানিতে ওই পুতুলের চেহারাও খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। মামা এটা দেখে থমকে যান, আরে এইটা কি? আরও একটি বিষয় দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান, সেটা হচ্ছে ওই পুতুল এক পা করে এগিয়ে আসছে আর প্রতি কদমে কদমে তার উচ্চতা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এভাবে অল্প কয়েক কদম আগানোর পরপরই ওই পুতুলটা মামার থেকেও আরো উঁচু আকৃতি ধারণ করেছে। আর মামা যখন ওই পুতুলের মুখের দিকে ভালো করে তাকিয়েছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। এই পুতুলের চেহারাটা এখন আর সুন্দর নাই, এর চেহারা হয়ে গেছে এই যে কিছুদিন আগে যে মেয়েটি মারা গিয়েছিল, যার ডেড বডিটা পাওয়া গিয়েছিল গলায় ফাঁস দেওয়া অবস্থায়, এই মেয়েটির চেহারা। তবে ওই চেহারার ভিতরে যে ভয়ঙ্কর রূপ ছিল বিষয়টা এরকম না, সে স্বাভাবিক অবস্থায় যেরকম ছিল ওই রকমই চেহারা। কিন্তু এবারে ওই অবয়বটি 2 হাত প্রসারিত করে শিশির মামাকে বলছে, এই শিশির আয়, এদিকে আয়। এই বলে 2 হাত প্রসারিত করে মামাকে জড়িয়ে ধরতে গেছে। মামা তখন কি করবেন বুঝে উঠতে না পেরে উনি ওনার হাত দিয়ে ওই অবয়বটা শরীরে আঘাত করার চেষ্টা করেছেন। আর তখন উনি দেখেন যে ওনার হাতটা মনে হলো বাতাসের ভেতর দিয়ে চলে গেল। মানে ওই অবয়বটাকে দেখে একটা সলিড বস্তু মনে হলেও যখন হাত দিয়ে ওটাকে আঘাত করেছেন
মনে হলো বাতাসের উপর উনি হাত চালিয়েছেন। তখন মামা সাহস করে ওই অবয়বটির এক পাশ দিয়েই দৌড় দিয়েছেন বাড়ির দিকে, কারণ ওনার বাড়ির দিকে দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ পেছনে যে পাকা রাস্তা দূরে, সেটাও কিন্তু বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে, আর সামনে বাড়ির পথ এটা কম পথ, তবে সেখানেও একটা লম্বা দৌড় দিতে হবে। মামা তো দৌড় দিয়েছেন, তবে উনি তখন একটা বুদ্ধি করেছিলেন, সেটা হচ্ছে যে ওই কাছাকাছি জায়গায় ওনার এক বন্ধুর বাড়ি ছিল, সেই বন্ধুর নাম হচ্ছে রাকিব। উনি নিজের বাড়িতে না গিয়ে ওই রাকিবদের বাড়িতে ঢুকে উঠোনে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন তো আসলে রাত বেশি না, তখন এশার আজানও দেয়নি, বাড়ির সবাই তো জেগে আছে। লোকজন বের হয়ে আসছে, এসে দেখে এই অবস্থা। তখন তাড়াতাড়ি তারা তাকে মাথায় পানি দিয়েছে, মাথায় তেল মালিশ করে দিচ্ছে, হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে, আর কয়েকজন লোক খবর পাঠিয়েছে হচ্ছে এই শিশির মামার বাড়িতে। সেখান থেকে লোকজন চলে আসে, তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। হুজুর ডেকে আনা হয়, ঝাড়ফুঁক করানো হচ্ছে। জ্ঞান সহজে ফেরে না, অনেকক্ষণ পরে জ্ঞান ফেরে। কি হয়েছিল পরবর্তীতে মামা খুলে বলেন। এরপর এলাকার লোকজন বসে একটা পরামর্শ করেন যে এইভাবে তো চলতে দেয়া যায় না, অনেকদিন ধরেই তো এরকম উৎপাত চলছে এই বাঁশঝাড়ের এখানে বা আশেপাশে, একটা কিছু তো করতে হবে। ভালো একজন হুজুরকে নিয়ে আসা হয়, উনি পুরো জায়গাটা ভালো করে বন্ধনী দিয়ে দেন এবং রুকিয়া করে দেন। এরপর থেকে ওই জায়গার সমস্যাটা একদমই দূরীভূত হয়ে যায়। এরপর থেকে এই ধরনের সমস্যা আর কখনো ওখানে ঘটেনি। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সোহান সাতক্ষীরা থেকে। এটি ঘটনা কালেক্ট করেছেন তার স্ত্রী নানির কাছ থেকে শোনা ঘটনা, যেটি সেখানকার একটা রুরাল লেজেন্ড বলা যায়। তো সেটি তিনি শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমার মতো করে শেয়ার করতে, তা আমি চলে যাব সোহানের পাঠানো ঘটনায়। বেশ অনেক বছর আগের কথা, ৭৮ বা ৮০ সালের এর মাঝের কোন একটা সময়কার ঘটনা নাকি এটা। সেই সময় ঘটনাটি ঘটেছিল বগুড়া জেলার কোনো একটি গ্রামের ঘটনা। তো সেখানে একজন মানুষ বাস করতো, যার নাম ছিল সহুর আলী। তো সহুর আলী পেশায় ছিলেন একজন ব্যবসায়ী বলতে তার গ্রামে তার একটা দোকান ছিল। তো সেই দোকানে তিনি অনেক নানা রকম পণ্য বিক্রি করতেন। এছাড়াও তার যে কৃষি পণ্য বা ইত্যাদি ইত্যাদি এসব বিক্রি করার জন্য তিনি মাসে 2 বার গ্রামের হাটে যেতেন। তো হাট বসতই 2 বার মাসে। তো সেটা গ্রাম থেকে বেশ খানিকটা দূরে, নদীর পাড়ে অনেক দূর যেতে হয় সেখানে। তো যেদিন তিনি ওখানে যেতেন হাটে, সেদিন তিনি আর ফিরে আসতেন না। ওই হাটে বেচাকেনা করে সেখানকারই কাছে অনেক ব্যবসায়ী ছিল, তারা ওখানে থাকতো একটা জায়গায়। তো ওখানে থেকে যেতেন, পরদিন তিনি আসতেন। আর রাতের বেলা কেউ আসতে চাইতেন না, এর একটা কারণও আছে। এই রাস্তাটা বেশ নীরব নিথর হয়ে যায় রাতের বেলা। একটা ভয় থাকে যে এখানে যদি ডাকাত পড়ে, এটা একটা ভয় থাকে। আর এছাড়াও তাদের ওই রাস্তায় ফিরে আসার রাস্তায় একটা জায়গা আছে, সেখানে 3টা শিমুল গাছ আছে এবং এই শিমুল গাছ অনেক পুরনো এবং এগুলোর নাকি অনেক দুর্নাম আছে এই সব জিনিস, অতিলৌকিক ব্যাপার নিয়ে। মানুষ বলে ওখানে উপরি জিনিস আছে। তো 3টা গাছ এমনভাবে বিন্যাস করা, মনে হয় ট্রায়াঙ্গুলার একটা শেপে সেটা আছে এবং মাঝখানে বেশ ঝাঁকড়া ওখানে গাছপালা আছে। মানুষজন ভয় পায় ওখানে গেলে। এমনও আছে যে অনেকে বলছে যে কাউকে টেনে নিয়ে উল্টা করে ঝুলায় রাখছে, এরকম শোনা যায়। তো যাই হোক, ওই জিনিসটারও ভয় আছে, এই জন্য মানুষ আর ব্যাক করে না, যারাই ব্যবসা করে ওই থেকে যায়। তো সহুর আলীও এই কাজ করতেন। তিনি যখন যেতেন সারাদিন বেচাকেনা করে তার যা আয় হতো এবং যা পণ্য বেঁচে যেত, সেগুলো পারলে খুব দ্রুত ছেড়ে দিতেন শেষের দিকে, আর না পারলে সেগুলো সহ তিনি চলে যেতেন সেই ব্যবসায়ীদের থাকার জায়গায়, যারা এখানে হাটে পার্টিসিপেট করছে তারা ওখানে থাকতো। তিনিও ওখানে রাত কাটায়, পরদিন চলে আসতেন। তো সহুর আলীর পরিবারে মানুষ কিন্তু মাত্র 2 জন, সহুর আলী এবং তার স্ত্রী। বেশ ছিমছাম 2 জন মানুষ। তখন পর্যন্ত তাদের পরিবার বড় হয়নি, তাদের সন্তানাদি নাই। তো তাদের গরু ছাগল আছে, এগুলোকে তাদের গোছায় রাখতে হয়, বেশ কষ্ট হয় 2 জনের ম্যানেজ করতে। তো একবার হাটবারের জন্য সহুর আলী তৈরি হয়েছেন। পরের দিন তিনি যাবেন হাটে, তার যা যা বিক্রি করার জন্য গোছানো সেগুলো গোছায় টোছায় রেডি করছেন, পোটলা বাঁধছেন, তিনি নিয়ে যাবেন। তো এর মধ্যে তার শ্যালক আসলো তাদের বাড়িতে সন্ধ্যার পরে। এসে বললেন যে তার বাবা খুব অসুস্থ এবং সহুর আলীর শ্বশুর এবং তার স্ত্রী এবং তাকে যেতে বলছেন।
তো সৌর আলীর মুখ কালো হয়ে গেল। তিনি চিন্তা করতেছেন যে কিভাবে যাব, এবং হাটে যাওয়া তার খুব জরুরি, কারণ তার যেই জিনিসপত্র তিনি যাবেন হাটে নিয়ে সেগুলো মানে খুব বেশি রাখা যাবে না। তো তিনি তার শ্যালককে বললেন যে এক কাজ করো, তুমি কালকে সকালে 10টা-11টার দিকে তোমার বোনকে নিয়ে চলে যাও তোমাদের বাড়িতে, আর আমি হাটে যাই। হাটে গিয়ে আমি আবার সন্ধ্যার পরে চলে আসবো, হাটে আর থাকবো না ওইখানে, আমি চলে আসবো, এসে রাতে বাসাটা পাহারা দিব, সকালে যে তোমাদের বাড়ি গেলাম, তোমার বোনকে নিয়ে পরে চলে আসলাম। তো এরকম কিছু করবো আর কি। তো শ্যালক বললো আচ্ছা ঠিক আছে। তো সৌর আলী ওইভাবেই করলেন। তিনি ওই দিন রাতের বেলা থাকলেন, থেকে সকালে তিনি বের হয়ে গেলেন হাটের উদ্দেশ্যে। তো তিনি যাচ্ছেন, তখন তো দিনের বেলা, সুন্দর হাঁটতে 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 এক সময় তিনি ওই যে রাস্তার মধ্যে গরুর গাড়ি পেলেন, সেটাতে উঠে অনেকখানি পথ কভার করলেন। তারপর তিনি চলে গেলেন সোজা হাটে। তো হাটে গিয়ে তার মতো তিনি শুরু করলেন বেচা কেনা, এবং মোটামুটি ভালোই তার সময় কাটতেছিল, এবং কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল। তো শেষে বেশ খানিকটা তার জিনিসপত্র রয়ে গেছিল, ওগুলো বিক্রি হচ্ছিল না, এবং হাট আস্তে আস্তে ক্লোজিং হয়ে যাচ্ছে। তো ওই সময় কিন্তু বিদ্যুতের চল ছিল না, গ্রামের ওই জায়গায় একেবারে বিদ্যুতের চল ছিল না। হাটে হ্যাজাক লাইট জ্বলতো আর হ্যারিকেন জ্বলতো। তো সৌর আলী নিয়ে গেছিলেন হ্যারিকেন, সেই হ্যারিকেনের আলোতে খুব বেশি দেখাও যাচ্ছে না। তো এরকম সন্ধ্যার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে এরকম করতে করতে 8টা-9টা বেজে গেল। তো সৌর আলী আর তার কিছু পণ্য শেষ করতে পারলো না। তো তিনি চিন্তা করলেন যে না, এখন আসলে আমি যে রওনা না দিই বাড়ির দিকে, তাহলে মানে এমনি তো রাত, এই রাস্তা দেখেও যায় না ভয়ে, তো আরো অবস্থা খারাপ হবে। তো তিনি আর কি করবেন, ওই টুকিটাকি যা ছিল তার জিনিসপত্র সেগুলো গোছায় নিলেন। তো সেগুলো নিয়ে তিনি হাঁটা ধরলেন বাড়ির পথে। তো তার কাছে ওই পাকা আম ছিল আর কি, সেই আমগুলাকে তিনি এরকম পুটলার মধ্যে বেঁধে যাচ্ছেন রাস্তা দিয়ে। তো তিনি যখন চলে আসছেন তখন আরো 2-1জন ওইখানে তার সাথে ব্যবসায়ীরা ছিলেন, তারা জিজ্ঞেস করছেন কি বাড়ি যাবার রাত্রেবেলা? বলে যে হ্যাঁ, থেকে যেতে এখানে, এই রাত্রেবেলা ওখানে যাওয়ার দরকার আছে, রাস্তা তো ভালো না। তো সৌর আলী বললেন যে না, আমার কাজ আছে, বাড়িতে কেউ নাই, বাসা আজকে খালি, রাত্রে থাকতে হবে বাড়িতে। বলে আচ্ছা ঠিক আছে। তো সৌর আলী যাচ্ছেন, তার পোটলা ভর্তি তার যে পাকা আমগুলা সেগুলো নিয়ে তিনি রওনা দিলেন, হাতে হারিকেন, যাচ্ছেন বাড়ির দিকে। তো রাস্তা দিয়ে যে যাচ্ছেন, যে খারাপ লাগতেছে না তার কাছে, সুন্দর বাতাস, ফসলের মাঠ দুলতেছে, আকাশে চাঁদ উঠছে, সুন্দর লাগতেছে। তিনি চিন্তা করলেন এরকম হাঁটতে হাঁটতে হয়তো আমি ঘন্টা 2-1-এর মধ্যে বাড়ি পৌঁছায় যাব, অসুবিধা হবে না। এই রাতে তার কোনো মানে কিছু পাওয়ার চিন্তা নাই, গরুর গাড়ি কিছুই চলে না রাতের বেলা, এরকম সময় সব ঘুমায় গেছে। তিনি হেঁটে যাচ্ছেন, ঝিঝি পোকার ডাক শুনতেছেন, বেশ অন্যরকম, চাঁদ অনেক সময় মেঘে ঢেকে যাচ্ছে, এরকম অবস্থা। তো হাঁটতে হাঁটতে তিনি এক সময় চলে আসছেন সেই যে শিমুল গাছের কাছে। ওই জায়গাটা নিয়ে অনেক বদনাম আছে, মানুষজন ভয় পায়, আগে যেটা বলছি, অনেকে বলছে যেরকম টেনে নিয়ে যায়, ভিতরে নিয়ে ঝুলায় রাখছে এরকম। তো তিনি শিমুল গাছের ওখান দিয়ে আসতেই তার কাছে বেশ ভয় লাগা শুরু করলো, কারণ রাস্তাটা এরকম করে বাঁক নিয়ে গেছে, দুই পাশে ফসলের মাঠ, এবং রাস্তার দুই পাশে ওই ঘাসগুলো অনেক বড় বড়, এবং আগাছার একটা জঙ্গলের মতো হয়ে গেছে। আর ওই যেখানে ওই একটা ছোট্ট এরকম গোল জায়গা নিয়ে ঘুরে গেছে, একটা জংলা জায়গা, মানে ওখানে গাছপালা, তার পাশে 3টা শিমুল গাছ, এর একটার থেকে আবার ডাল বের হয়ে আছে এদিকে। ওই জায়গায় মানুষজন কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করতে যায় না, ওইটা মনে একটা জঙ্গল হয়ে গেছে রীতিমতো, ওই শিমুল গাছের মাঝখানের অংশটা। তো দিনের বেলা এতটা খেয়াল করা হয় না, এখন রাতের বেলা বেশ ভয় লাগতেছে, এবং একা যে ওখানে সৌর আলীর কাছে বেশ ভয় লাগতেছে, সেই তার হাঁটার গতিটাই কমে গেছে ওই জায়গা দেখে। তো এই সময় সে হঠাৎ করে মনে হলো যে ওখানে শব্দ পাচ্ছে, মানে ওখানে মানুষজন কথা বলতেছে। তো সৌর আলীর একটা ভয় লাগলো যে আবার ডাকাত নাকি, অনেক সময় ডাকাত থাকে, এই ডাকাতেরও ভয় থাকে। তো সে খুব মানে ভয় পেয়ে সন্তর্পণে চলা শুরু করলো, চিন্তা করতেছে যে ডাকাত হলেও তো তারে দেখলে ধরবে, কারণ সে তো ওখানে হাটের থেকে আসতেছে ব্যবসা বাণিজ্য করে, আর যদি ধরে তখন দেখা যাবে টাকা পয়সা তো নিবে, মারধরও করবে, এরকম আছে। আবার যদি কাউকে কিছু করেও ফেলে, সেটা একটা ব্যাপার। তো এই ভয়ে সৌর আলী খুব সন্তর্পণে আস্তে আস্তে আসতেছে, এবং সে চিন্তা করতেছে যে যদি মানে চারটা মেঘে রেগে যেত সবচেয়ে ভালো হতো। মানুষের কণ্ঠ শুনে একদিক দিয়ে ভালো লাগছিল, যে মানে অতি প্রাকৃত জিনিস থেকে একটু রক্ষা পাওয়া এরকম, কিন্তু মানুষের কণ্ঠ শুনে ভয় পাচ্ছে যদি আসলে ডাকাত হয়। তো সে আস্তে করে তার হারিকেনটা উঁচা করলো, করে সে হারিকেনের আলোটা একদম ডিম করে দিল, মানে একদম না দেখা গেলে তো কেমন লাগে। তারপর সে আস্তে আস্তে যাওয়া শুরু করলো দিক দিয়ে। তো যাচ্ছে আর বাঁয়ে তাকাচ্ছে, একটু আগে শুনছে এখানে অনেক কথাবার্তা মানুষের, তো দেখতেছে যে এখন আবছা 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 কথা আসতেছে, হঠাৎ করে কারো মানে কণ্ঠ, তো বুঝতেছে এখানে মানুষ আছে। তো হাঁটতে হাঁটতে সে যখন নাকি এই শিমুল গাছগুলোর মাঝখানে যে রাস্তা সেখানে চলে আসলো, সে দেখতেছে কোনো শব্দ নাই। হঠাৎ করে মনে হলো ভোজবাদীর মতো সব শব্দ বন্ধ হয়ে গেছে, কিচ্ছু নাই, মানে একদম নীরব, এই ঝিঝি পোকার ডাক।
তো এটাতে সৌরাল আরো ভয় পেয়েছে, মনে করছে আসলে কি ডাকাত নাকি, তাকে দেখে ফেলছে নাকি। এটা চিন্তা করতে করতে সামনে যাচ্ছে, তো দেখলো একটা মানুষ বসে আছে রাস্তার পাশে, এরকম করে মাথার নিচু করে, তার মাথার মধ্যে একটা গামছার মতো পেঁচানো। তো সে চিন্তা করলো এটা কে। খুব ভয়ে ভয়ে সৌরালি হাঁটতে হাঁটতে কাছে গেল, তো দেখলো যে তাকে দেখে লোকটা উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় হাঁটা ধরছে সামনে, মানে তার দিকে ফিরেও নাই, রাস্তার দিকে হাঁটা ধরছে। তো সৌরালি বেশ অবাক হয়ে গেল যে এই লোকটা কে, তার মানে উদ্দেশ্য কি। সেভাবে বসে থাকলো, তারপর উঠে হাঁটা দিল, এবং একা, আশেপাশে কেউ নাই, তো বসেই বা ছিল কেন এই জায়গাটা, কেমন একটা অবস্থা। তো হেঁটে যাচ্ছে, সৌরালি দেখলো যেদিকে হেঁটে যাচ্ছে তাদের গ্রামের দিকেই হেঁটে যাচ্ছে রাস্তায়। তো সৌরালি ভাবলো যে যাক, যদি একা মানুষ হয়ে থাকে, সে হাঁটতেছে, এমনও তো হতে পারে যে লোকটা একটু মানে আর কি সবার সাথে মেলামেশা করে না বা অভ্যস্ত না, সে হয়তো এখানে এসে ভয় পাইছিল, বসেছিল, তো আমাকে দেখে মনে করছে যে আরেকজন মানুষ আছে, হয়তো আমার সাথে কোনো কথাবার্তা বলতে চায় না, হতে পারে না ব্যবসায়ী, সে হয়তো মনে করছে যে মানে আমি আবার কে, হয়তো সে আমাকে দেখে এভাবে চিন্তা করছে, এর জন্য হাঁটা দিছে, যাক আমি হাঁটতে থাকি আমার মতো। তো সৌরালিও আর কিছু না বলে হাঁটছে, সে দেখতেছে লোকটা তার সামনে সামনে হাঁটতেছে। তো অনেক দূর হেঁটে গেছে, তো সৌরালি হঠাৎ করে জিজ্ঞেস করলো, যখন দেখলো যে একা কেউ নাই, বুঝলো যেখানে ডাকাত টাকাত না, তো সে বললো যে ভাই, এই যে ভাই, কই যাইতেছেন। তো লোকটা বলতেছে বাড়ি যাইতেছি। তো বাড়ি কই। তো লোকটা একটা জায়গার নাম বললো। তো সৌরালি অবাক হইলো যে ওই জায়গায় তো বাড়ি ঘর নাই, এক সময় ওখানে নদী ছিল, মানে গ্রামের মতো ছিল, ওগুলো ভেঙে গেছে নদীতে। তো যেই জায়গার নাম লোকটা বলছে ওই জায়গায় কিন্তু এখন কিছু নাই, নদীতে ভেঙে নিয়ে গেছে ওই জায়গায়। তো সৌরালি মনে করলো লোকটার মনে আদি বাড়ি ওইখানে ছিল। তো সে বললো কি আগে বাড়ি আসিল, আদি বাড়ি আসিল এনে, এখন তো কিছু নাই। তো লোকটা কোনো উত্তর দিচ্ছে না। তো সৌরালি বললো অনে বাড়ি কই। তো লোকটা বলতেছে ওহে নেই বাড়ি। সৌরালি বললো কই, ওখানে তো কেউ থাকে না, ওখানে তো নদী, ওহে নেই থাকে। তো এই বলার পর সৌরালি একটু অবাক হলো যে কি বলে এই লোক। তো লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, সৌরালি তাকে ফলো করেই যাচ্ছে। তো এক পর্যায়ে যে লোকটা থেমে দাঁড়ায় ঘুরলো তার দিকে, মাথা ঘুরাইলো। তো সৌরালি অবাক হয়ে দেখলো চাঁদের আলো পড়ছে, এবং সে কিন্তু এখন হারিকেনটা একটু বাড়াই দিয়েছিল সৌরালি, হারিকেনের একটু আলো আছে। দেখতেছে যে লোকটা ঘুরে তার দিকে দাঁড়াইছে কোনো কারণ ছাড়া, বিশাল একটা চেহারা চাঁদের আলোতে দেখতেছে। এবং সবচেয়ে আশ্চর্য জিনিস, লোকটার মানে এটাই খুব আশ্চর্য জিনিস একটা, যে লোকটার মুখটা বাঁকা, মানে একদিকে বাঁকানো এরকম, মানে কেমন জানি মনে হয় বেঁকে গেছে মুখটা এরকম। তো সৌরালি ভাবলো যে হতে পারে কোনো অসুখ বিসুখ এরকম বাঁকছে নাকি, কে জানে। তো সৌরালি হেঁটে আরো সামনে চলে আসছে, এসে বলে কি যে ভাই কিছু কইবেন। তারপর লোকটা কি জানি বলার চেষ্টা করলো মুখটা ই করে, তো বাঁকা মুখ দিয়ে সৌরালি বললো যে আপনার মুখ কি বাঁকা, কি মানে কোনো সমস্যা হয়েছে মুখে। তো লোকটাকে আমার মুখ বাঁকা না, মানে এই যে মুখ বাঁকা না যে বললো, বেশ নাকি ভাবে কেমন জানি মুখটা ঘুরায় বললো আর কি, কথাটা মানে ঠিক মতোই হলো না। তো সৌরালি বললো যে হ্যাঁ বাঁকাই তো, আপনার মুখ তো বাঁকা দেখা যায় দেখি, বলে আরো সামনে আসছে। আসার পর দেখলো লোকটার মুখ বেশ বাঁকা, এবং লোকটা বললো তোর এই আইসকা, মানে এমন ভাবে বললো যে কণ্ঠটা কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেল। সৌরালি দেখলো যে লোকটার মুখটা বাঁকা, তো আরো বেঁকে গেল কেমন জানি, এবং এসে সৌরালির উপর ঝাঁপায় পড়লো। সৌরালির উপর যখন ঝাঁপায় পড়ছে, সৌরালি তখন আর কোনো মানুষ দেখতেছে না, দেখতেছে একটা কালচে অবয়বের উপর, তার উপর মানে চেপে বসছে, তাকে মানে একদম চেপে ওখানে শেষ করে দিতে চাইতেছে, মাটির সাথে চেপে ধরছে, গলা টিপে ধরছে হাত দিয়ে। সৌরালির বস্তা পড়ে গেছে এক পাশে, হারিকেন পড়ে গেছে এক পাশে। সৌরালি অনেক ছটফট করতেছে ছোটার জন্য, দেখলো প্রচন্ড শক্তি মানুষের, সে মানে সৌরালির সুবিধাই করতে পারতেছে না। আর সে দেখতেছে লোকটা ওই বাঁকা মুখ দিয়ে হাসতেছে। তারপরে সৌরালিকে একটা চড় কষলো, প্রচন্ড জোরে চড় মারলো লোকটা। চড়ের চোটে সৌরালির মন হলো যে তার মানে পৃথিবী মানে ঘুরে গেছে, তার মুখের দিকে মন হলো যে ব্যথায় একদম মানে হয়ে গেল। তো সে এটা সহ্য করতে পারতেছে না। সৌরালি ওই অবস্থায় মনে মনে দোয়া পড়ার চেষ্টা করলো। সে দেখতেছে যে ওই লোকটা তার বুকের উপর বসে হাসতেছে, তার চেহারাটা বিকৃত হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, মানে স্বাভাবিক মানুষের মতো না। চোখের জায়গায় সে কিছু দেখতেছে না, দেখতেছে সাদা শুধু, মানে মণি চোখের মণি নাই। তো সৌরালি এই পর্যায়ে প্রচন্ড ব্যথা মুখে, এই অবস্থায় তিনি দোয়া পড়া শুরু করলেন খুব। তো দোয়া পড়তে পড়তে তিনি একটা পুরা সম্পূর্ণ দোয়া পড়লেন আর কি। পড়ার সাথে সাথে দেখলো যে লোকটা তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় কেমন জানি করতেছে। তো সৌরালি ছেড়ে দৌড় দিলেন ওখান থেকে, মানে তার প্রাণপণ যতটুকু তিনি তার সামর্থ্য ছিল শরীরের, উড়ে যাচ্ছেন তিনি প্রায়। তো উড়ে তিনি দেখলেন যে তিনি ওই লোকটা মনে হচ্ছে যে এক একটা ডিস্টেন্স কভার করে করে তার কাছে চলে আসতেছে, অ্যাজ ইফ সে বাতাসে উড়ে আসতেছে এরকম। তো সৌরালি নেমে গেলেন ওই রাস্তার থেকে নেমে ক্ষেতের মধ্যে দৌড়ালেন। আর এইভাবে দৌড়াইতে মনে হলো যে তার মা তাকে ছোটবেলায় বলতো যে ভয় পাইলে
3 কুল পূর্বী। তো সে ওই অবস্থায় প্রচন্ড ব্যথা তার চোয়ালে, তার চোয়াল মনে হচ্ছে ভেঙে গেছে। সে অনেক কষ্টে তিনি দোয়া পড়া শুরু করলেন, ওই সূরা পড়া শুরু করলেন। তো ওই 3টা সূরা যখন তিনি পড়ছেন, পড়ার পর তার মনের গাটা একটা ঝাড়া দিয়ে উঠলো, মনে হলো যে একটা মানে ইলেকট্রিক শকের মধ্যে ঝাড়া দিল। ঝাড়া দেওয়ার পর তিনি মনে করলেন যে হঠাৎ করে তার কাছে মনে হচ্ছে যে না, তার সামনে আর সমস্যা নাই বা পিছনেও সমস্যা নাই। তো তিনি পিছন ফিরে দেখলেন যে কিছু দেখা যাচ্ছে না। তো তিনি দৌড়াচ্ছেন, মানে ওই অবস্থায় থামেন নাই, দৌড়াইতে তার হাতের ব্যাগ ট্যাগ সব চলে গেছে, হারিকেন টারিকেন নাই। দৌড়াইতে তিনি এক পর্যায়ে দেখলেন যে তিনি চলে আসছেন নদীর একটা সংকীর্ণ জায়গা। এটা সাঁতরায় পার হতে পারলে তিনি তার মানে বাড়ি, ওইতে বুঝতে পারছেন এখান থেকে কত দূর তার বাড়ি, বেশি দূর না। তো ওই জায়গায় এসে তিনি পাড়ে দাঁড়াইলেন, তখন দেখলেন যে ওই যে মানুষটা আবারও কাছে আসতেছে। তো এইবার মনে হচ্ছে যে তার চেহারা আরো রাগম্বিত। তো সৌর আলী ওই দোয়া পড়তে পড়তে, সূরা পড়তে পড়তে পানিতে লাফায় পড়লেন, কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে সাঁতরায় উঠলেন ওই পাশে। ওঠার পর তিনি দেখতেছেন যে ওই মানুষটা নদীর ওই পারে দাঁড়ায় আছে, সে আর নদী ক্রস করতে পারলো না। সৌর আলী দৌড়াইতে মানে তার তখন আর সেন্স নাই। সে তাদের বাড়িতে চলে আসলেন। বাড়ি তো ফাঁকা, বাড়িতে কেউ নাই। তো তিনি এসে তার বাড়ির যে মূল যে ফটকের কাছে পড়ে গেলেন, পড়ে গিয়ে জ্ঞান হারায় ফেললেন। তো সৌর আলী ওইভাবে পড়েছিল, তার আর কিছু খেয়াল নাই। তো সকালবেলা তার ঘুম ভাঙলো যে তাদের ওইখানে দুধ নিতে আসতো তার বাড়িতে, পাশের বাড়ির মানুষ। সে আসছে, এসে সে তাড়াতাড়ি সৌর আলীকে মনে দেখছে, দেখে মানে ধরে পানির ছিটাটিটা দিয়েছে। সৌর আলীর মানে তখন ফিরছে যে পাশের বাসার মানুষ মুখে পানি ছিটাইতেছে। তখন সৌর আলী মানে তাকায় বলতেছে যে কথা বলার চেষ্টা করতে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, মুখ বাঁকা হয়ে গেছে। তো সেই মানুষ গ্রামের যে আসছিল, দুধ নিতে আসছিল, সে খবর দেয় আশেপাশের মানুষকে। আরো কয়েকজন মানুষ আসে, এসে সৌর আলীকে তাড়াতাড়ি তারা নিয়ে যায় ওখানকার কবিরাজের কাছে, আগে চিকিৎসা করার চেষ্টা করে। তার মুখে ওই ওষুধ লাগায়, পাশ থেকে ব্যান্ডেজ করার চেষ্টা করে বাঁশের চটি টটি দিয়ে, তার মুখ বাঁকায় গেছে রীতিমতো। তারপর মসজিদের হুজুরের কাছে নিয়ে যায়। তো তিনি বলেন যে সৌর আলীকে জিজ্ঞেস করে কি হয়েছে। সৌর আলী অনেক কষ্টে, মানে কথা বলতে পারে না, মুখ বাঁকায় গেছে অবস্থায় বলে টুপিটাকে এরকম কি ধরছিল তাকে, মানে কি দেখছিল। তো বলে যে খারাপ জিনিস ধরছিল তারে, খারাপ জিনিস দেখছিল, রাস্তায় আটকাইছিল। তো হুজুর ঝেড়ে দেয়, কবিরাজ তার মতো চিকিৎসা দেয় টুকিটাকি, তাকে বাসায় নিয়ে আসে। তার স্ত্রীকে খবর পাঠানো হয়, তার স্ত্রী বাসা থেকে চলে আসে, তার শ্যালকও চলে আসে, এবং তারা তাকে দূরে নিয়ে যায়। পরবর্তীতে নিয়ে ডাক্তারের কাছে দেখায়, জেলা শহরে নিয়ে। লাভ হয় নাই, মানে কোনো হয়নি। তাকে ডাক্তার বলে যে তার অন্য কোনো অসুখ হয়েছিল, হয়তো সে স্ট্রোক করছে, এইভাবে মুখ বাঁকায় গেছে, এরকম জিনিসপত্র। তখনকার সময় আসলে এত ক্লিয়ার ধারণা হতো না, মানে প্রপার ট্রিটমেন্ট না পেলে। তো যাই হোক, সৌর আলীকে ওইভাবেই রাখা হয়, এবং সে অনেকদিন অসুস্থ ছিল, সে ওরকম কিছু করতে পারে নাই। আস্তে আস্তে নাকি সে একটু সুস্থ ফিল করে এবং সুস্থ হয়। তো সে আর কখনোই ওই যে সন্ধ্যার পর চলাফেরা করতো না, কিছুই করতো না, আর নিজের মতো ওই যতটুকু তার দোকানে বসতে পারতো এরকম। আর তার মুখটা নাকি বেঁকে গেছিল পার্মানেন্টলি, ওইটা নাকি ঠিক করা যায়নি। তো এইভাবেই সৌর আলী তারপর ছিল আর কি। তার এই ঘটনাটা ওইখানে সবাই জানতো আর কি, প্রচলিত হয়ে গেছিল যে সৌর আলী এরকম একটা সমস্যায় পড়ছিল এবং তাকে চট দিয়ে মুখ বাঁকা করে দিচ্ছে খারাপ জিনিস। তো এই ছিল সোহানের পাঠানো ঘটনা, আমি আমার মতো করে শেয়ার করলাম। আপনাদের কাছে ভালো লাগলে ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শাহপরান ভাই আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছেন। ঘটনাটি ফাহমিদ ভাইদের পাশের গ্রামের একটি ছেলের সাথে ঘটেছিল। তো ফাহমিদ ভাই সেই গ্রামের নামটি বলতে না করেছেন, সেই ছেলের নাম আসল নামও শেয়ার করেনি। ঘটনার সুবিধার্থেই তাকে বেলাল নামে উপস্থাপন করা হচ্ছে। তো সরাসরি বেলালের ঘটনায় যাচ্ছি। 2016 সালে তখন বেলালের বয়স ছিল 19 অথবা 20 বছর। একদিন বেলালকে তার দুজন প্রতিবেশী বন্ধু এসে বলছে যে বেলাল, আজকে তো ফয়েজের নানা বাড়ির গ্রামে একটি মাহফিল আছে, তুমি আমাদের সাথে যাবা নাকি? এই ফয়েজ নামটাও একটা ছদ্মনাম। তখন ফয়েজ বলে যে বেলাল চল, আজ আমার নানা বাড়িতে মাহফিল আছে, একসাথে গেলে অনেক মজা হবে। তখন বেলাল বন্ধুদের কথায় রাজি হয়, হ্যাঁ চল, আমিও যাব। তো সেইখানে প্রায় 8টার দিকে তারা রওনা দেয় মাহফিলের উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। তো তারা তিনজনই বসে বসে মাহফিলের ওয়াজ শুনছিল। শুনতে শুনতে তখন রাত প্রায় 2:30 বাজে। মাহফিলও তখন প্রায় শেষের দিকে।
তো বেলাল যখন বাকি দুজনকে বাড়ি যাবার কথা বলে, তখন তারা সাথে থাকা দুজনকে বলছে যে বেলাল থাক, আমরা আজকে আর না যাই, রাত অনেক হয়ে গেছে, সকালে যাবো না। তখন বেলালের বন্ধু ফয়েজ তাদের বলে যে চল আজকে আমরা আমার নানার বাড়িতে থেকে যাই, কাল বাইরে যাব। এই কথা শুনে বেলালের থাকা তৃতীয় বন্ধুটা ফয়েজের নানা বাড়িতে চলে যেতে রাজি হয়। কিন্তু বেলাল বলে যে তাহলে তোরা চলে যা, আমার আসলে বাড়িতে কাজ আছে, আমাকে বাড়িতেই যেতে হবে। ওরা বেলালকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু বেলালের বাড়িতে জরুরি কাজ থাকার কারণে বেলাল তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন প্রায় 3টা বেজে গেছে। তো বেলাল তার সাথে থাকা বাটন ফোনটা ছিল, অল্প কিছু আলো নিয়ে গ্রামের ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আইল দিয়ে হাঁটতে শুরু করে। পর অনেক সময় হাঁটার পরে বেলাল তার বাড়ির কাছেই চলে আসে, সেখান থেকে 20 মিনিটের পথ। তো তখন বেলালের বেশ বাথরুম পায়, তো সে কোনো কিছু চিন্তা না করে একটা গাছের নিচে যেয়ে প্রস্রাব করে। তারপর বেলাল তার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। তো কিছুক্ষণ হাঁটার পর বেলাল খেয়াল করে তার পাশে থাকা ক্ষেতের মাঝখান দিয়ে কে যেন তার সাথে তালে তাল মিটিয়ে হাঁটার শব্দ করছে, কিন্তু শব্দটা বেশ গভীরভাবে হচ্ছে। তখন বেলাল ভালোভাবে দেখে যে এত রাতে কে ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছে। তো বেলাল তার সাথে থাকা বাটন ফোনটার অল্প আলো সেই জমির মধ্যে ফেলে, কিন্তু বেলাল কাউকেই সেই মুহূর্তে দেখতে পায় না। বেলাল বেশ ভয় পেয়ে যায়। রাস্তার দুই পাশে ক্ষেতের জমি, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, তার সাথে ক্ষেতের মাঝে মানুষের হাঁটার শব্দ। বেলালের গায়ের লোম দাঁড়িয়ে যায়। দ্রুত হাঁটা শুরু করে সে এবং দ্রুত হেঁটে তার বাড়িতে চলে আসে এবং দরজার মধ্যে এসে নক করতে থাকে। বেলালের মা দরজা খুলে দেখে যে বেলাল হাঁপাচ্ছে এবং বেলালকে বেশ ভয়ার্ত মনে হচ্ছে, অর্থাৎ তাকে দেখে বোঝা যাচ্ছে সে বেশ ভয় পেয়েছে। তারপর বেলালের মা বেলালকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, এত ভীত লাগছে কেন। বেলাল তার মাকে ঘটনাটা বলে যে আমি আসার সময় ধান ক্ষেতের ভেতরে কেউ হাঁটছে, তা এমন কিছু শুনেছি, কিন্তু কাউকে দেখি নাই, ভয় পেয়ে গেছি। তারপর বেলালের মা তাকে কিছু দোয়া পরে ফু দিয়ে দেয়। বেলালকে বলে যে দোয়া পরে ঘুমাতে। পরের সকাল থেকে বেলালের শরীর অনেক জ্বর উঠে যায়। জ্বরের কারণে 2 দিন বেলাল ঠিক মতো কথাও বলতে পারেনি এবং বেলালের পরিবারের সবাই লক্ষ্য করে যে বেলাল সব সময় ভয়ে ভয়ে থাকছে, বড় বড় চোখ করে থাকছে আর শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তো তৃতীয় দিন মাগরিবের ঠিক আগ মুহূর্তে বেলালের ছোট ভাই বেলালের রুমে যায় এবং রুমে গিয়ে জোরে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে, এসে সবাইকে ডাক দেয়। তারা বেলালের রুমে যায়, যে দেখে বেলাল নিজেই নিজের গলা টিপছে আর মনে হচ্ছে তার চোখও উপরে আসছে বাইরের দিকে। তখন সবাই বেলালের গলা থেকে তার হাতটা সরিয়ে দেয়। তারা লক্ষ্য করে যে বেলালের মনে হচ্ছে 3-4 জন মানুষের শক্তি ওর হাতে চলে এসছে। তারপর তাদের গ্রামের মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসা হয়, বেলালকে খাওয়ানো হয়। বেলাল আস্তে আস্তে সুস্থ হয়। কিছুক্ষণ পর যখন সুস্থ হয়ে যায় সেদিনের পর কোনো সমস্যা হয় নাই। পরের দিন বেলালকে নিয়ে যায় একটা হুজুরের কাছে। হুজুর বলে যে ওর উপর বদ নজর পড়েছে। তিনি বেলালকে পানি পড়া আর ঝাড়ফুঁক দিয়ে বলেন আশা করি আর কোনো সমস্যা হবে না। তারপর তারা বাড়িতে চলে আসেন। অনেকদিনই সমস্যা হয়নি। তো বেলালের একটা গ্যারেজ আছে, ও এটা ট্যাক্সি সিএনজি গাড়ির গ্যারেজ আছে। তো ওখানে গ্যারেজে কাজ করত। যেহেতু বেলাল এখন বেশ সুস্থ, তাই সে কাজে আবারও জয়েন করে। তো প্রতিদিন বেলাল তার কাজ থেকে রাত 11 থেকে 12টার দিকে চলে আসতো। তো একদিন রাতে 10টার দিকে ভীষণ ঝড় তুফান শুরু হয়, সাথে সাথে বৃষ্টি এত পড়ছিল যে থামছিল না। বৃষ্টি পড়তে পড়তে তখন রাত 12টার উপর বেজে গেছে, যাওয়ার চান্স পাচ্ছিল না। তখন বেলাল তার গ্রামের এক পরিচিত ট্রাক ড্রাইভার ছিল, তার সাথেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো বৃষ্টি তখনও থামেনি। বৃষ্টির কারণে তার গাড়ি চালাতেও বেশ অসুবিধা হচ্ছিল। একটু পর বৃষ্টিটা কিছুটা থামে আর তার গ্রামে আস্তে আস্তে বৃষ্টি থেমেই গিয়েছিল, হালকা হালকা হচ্ছিল তখন। তো বেলালের বাড়ির আগে ড্রাইভারের বাড়ি আসায় গাড়ি সেখানে দাঁড়ায় আর বেলাল হেঁটে বাকি রাস্তাটা যেতে শুরু করে। তো সেখান থেকে বেলালের গাড়ি বেশ দূরে না, মাত্র 5 মিনিটের পথ হবে। তখন রাত প্রায় 1টার উপর। তো বেলাল যে রাস্তা দিয়ে তার বাড়িতে আসছিল সেই রাস্তাটা তেমন ভালো ছিল না। এখানে অনেক সময় অনেক ঘটনা ঘটত বিধায় এটা বেলাল নিজেও জানত। তো বেলাল ভয়ে ভয়ে হাঁটছিল। হঠাৎ বেলালের চোখ যায় রাস্তার পাশে থাকা একটা ঝোপের দিকে। বেলাল তাকিয়ে দেখে, ফোনের হালকা টর্চটা মারার পর অবাক হয়ে যায় যে কতগুলো ভেড়া তার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কেমন জানি ভেঙচি কেটে হাসছে। জঙ্গলের ভেতর থেকে হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে চলে এসছে, একেবারে তার সামনেই। ভেড়াগুলো কেমন জানি চোয়ালের চামড়া কুচকে দাঁত বের করে রেখেছে।
দেখে মনে হচ্ছে মানুষের মতো করে হাসছে। এটা দেখে বেলাল প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এত রাতে ভেড়া কোত্থেকে আসবে, আর আসলেই মুখের আকৃতি এমন কেন হবে? এই বিকৃত তার ভেড়ার আকৃতির জীবগুলো দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। বেলালের মনে হচ্ছিল তিনি তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন, হাঁটার শক্তি হারিয়ে ফেলেছেন। আস্তে আস্তে ভেড়াগুলো বেলালের একেবারে কাছে চলে আসতে 1 বা 1.5 হাত দূরেই যত কাছে আসছে বেলাল দেখছে যে প্রাণীগুলোর মুখের আকৃতি ধীরে ধীরে বদলে ভয়ানক রূপ নিচ্ছে। এসব দেখে বেলালের প্রায় অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। বেলাল কি করবে না ভেবে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা দৌড় দেয়। একটা চিন্তা করুন যে রাত 1টার উপরে বৃষ্টির রাতে গুড়ি গুড়ি বৃষ্টি, জঙ্গল থেকে কতগুলো ভেড়া আপনার দিকে তাকিয়ে মানুষের মতো করে হাসছে। হাসতে হাসতে আপনার কাছে চলে আসছে। আপনি কি করতে পারেন? ওই মুহূর্তে কি চিন্তা আসতে পারে মাথায়? যাই হোক, বেলাল তার শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা দৌড় দেয়। আর এই মুহূর্তগুলোতে শরীরের শক্তিও কাজে আসে না। এক দৌড়ে তারা বাড়িতে পৌঁছে যায়। উঠোনের সামনে এসে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বেলালের পড়ার শব্দে ঘর থেকে তার বাবা মা সহ সবাই বাইরে বেরিয়ে আসেন। বেলালকে অজ্ঞান অবস্থায় পায়। বেলালকে ঘরে নিয়ে আসা হয় এবং তার মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়। তারপর বেলালের মা তাকে জিজ্ঞেস করে যে তার এই অবস্থা কিভাবে হলো। তখন বেলাল তার মাকে সমস্ত ঘটনা বলেন। শুনে ভয় পেয়ে যায়। বেলালকে গরম পানি দিয়ে গোসল করিয়ে লোহা গরম করে সেটা পানিতে ভিজিয়েই সেই পানি খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। সেদিন রাতে বেলাল নর্মাল ছিল। পরের দিন বেলালের সাথে ঘটে আরেকটি ঘটনা। বেলাল তার কোনো একটা কাজের জন্য ঠিক দুপুরবেলা বাঁশ কাটতে তাদের বাড়ির পেছনের বাঁশ ঝাড়ে যায়। সেখানে একটা মন্দির আছে, অনেক পুরাতন। তো ধারণা করা হয় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের ভয়ে ওই গ্রামের সকল হিন্দুরা পালিয়ে গিয়েছিল। তখন থেকেই সেই মন্দিরটা পরিত্যক্ত, সেখানে কেউ যায় না। তো যাই হোক, বেলাল তাদের ঘরের কাজের ছেলেকে বলে দেয় যে বাঁশ কাটার দা নিয়ে যেন সে বাঁশঝাড়ের দিকে আসে। বেলাল একটু আগেই চলে যায় বাঁশঝাড়ের দিকে। কিছুক্ষণ পরে যখন কাজের ছেলেটা বাঁশ কাটার দা নিয়ে যায় সেখানে, সে দেখে বেলাল সেই মন্দিরের উপর থাকা একটা গাছের সাথে ফাঁস নিয়েছে। এটা দেখার পর কাজের ছেলেরা সবাইকে ডাকতে থাকে। আর চিৎকার শুনে সবাই এসে বেলালকে তাড়াতাড়ি গাছ থেকে নামায়। সকলকে দেখে তার দেহে সকলে দেখে যে তার দেহে তখনও প্রাণ আছে, কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছে সে। বেলালের অবস্থা এতটাই খারাপ ছিল যে দ্রুত তাকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলালের গলার মধ্যে ফাঁস নেওয়া দড়ির কারণে বেশ জখম হয়ে গিয়েছিল। 2 দিন পরে বেলালের জ্ঞান ফিরে। তারপর সবাই বেলালকে জিজ্ঞেস করে যে সেদিন তার সাথে কি হয়েছিল, কেন সে আত্মহত্যার পদক্ষেপ নিয়েছে। তারপর বেলাল বলে যে আমি বাঁশ কাটতে জঙ্গলে যাই, গিয়ে আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তখনই আমার কাছে মনে হলো 2-3 জন মানুষের মতো কেউ আমার সামনে হাওয়ায় ভাসিয়ে মন্দিরটাকে গাছের উপরে তুলে ফেলল, তার গলায় ফাঁস লাগিয়ে দিল। এরপরে তিনি আর কিছু জানেন না, মনে করতে পারেন না। অবয়বগুলা অনেকটা মানুষের মতো গঠনের ছিল, কিন্তু শরীরে ভেড়ার মতো লোম, মুখটাও কেমন যেন ভেড়ার আদলে। আর একটা জিনিস সবাই দেখেন যে যেই দড়ি দিয়ে বেলালকে ফাঁসি লাগানো হয়েছিল সেই দড়িটা একদম নতুন এবং প্রচন্ড ধারালো। আর এই প্রচন্ড ধারা বলতে দড়ি কিন্তু ধার হয়, এই ধরনের দড়ি কেউ কোনোদিন দেখেনি। আর কি ধরনের কাঁচামালে এই দড়ি তৈরি করা তাও বুঝতে পারছিল না। মনে হচ্ছে ঘুড়িতে নাটাইয়ের মধ্যে যে ঘুড়ি দিয়ে যে সুতা দিয়ে উড়ায় সেই সুতা কিন্তু গ্লাসের মধ্যে আঠা মিশিয়ে সেটা কিন্তু সুতার মধ্যে লাগানো হয়। এটা সেরকম ধারালো, টান দিলে হাত কেটে যেতে পারে, সূক্ষ্ম ধারালো টাইপের। তো এই কিটা দিয়ে কিছু দড়ি তৈরি করা। আর এই ধারার কারণে মূলত বেলালের গলায় বেশ জখম হয়ে গিয়েছিল। সকলে মিলে দড়িটাকে আগুনে পুড়িয়ে ফেলে। তার সপ্তাহখানেক পর বেলালকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। তখন সে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। তো বেলালের পরিবারের সবাই তখন একজন ভালো হুজুরের সন্ধান করছিল। হাসপাতাল থেকে আসার পর বেলাল একটু বদলে যায়। সে ঘরের মধ্যে বসে থাকে এবং খাওয়া দাওয়াটা একদম বন্ধ করে দেয়। শরীরের অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। বেলাল শুকিয়ে একেবারে কাঠ হয়ে যায়। আর ওর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ওকে দেখে মনে হচ্ছিল ওর শরীরের রক্ত কেউ যেন চুষে খেয়ে ফেলেছে, একেবারেই রক্তহীন চেহারা। আর বেলাল হঠাৎ চিৎকার করে উঠত যে আমাকে মেরে ফেললো মা, ওরা আমাকে মেরে ফেললো, এসব বলে চিৎকার করে কান্নাকাটি প্রায় সময় করত। তো বেলালের এমন অবস্থা দেখলে তার পরিবারের সবাই ছেলেকে হারাবার চিনতে একদম অজানা ভয়ে থাকতে থাকে। বেলালের একজন মামা বেলালকে একদিন দেখতে আসেন। বেলালের এই অবস্থা দেখে তিনি একজন হুজুরের সন্ধান দেন। বলে আমাদের সিলেটেরই কোনো একজন বড় আলেমের সন্ধান আছে,
ওনার নাম আমি শেয়ার করছি না। তো ওই আলেমের সাথে ওনারা যোগাযোগ করতে পারেন চাইলে। তো সন্ধান দেন, ওনার নাম ওই যে আল্লাহর সাথে যোগাযোগ করা হলে উনি বেলালের এমন অবস্থা শুনে তাদের বাড়িতে আসবেন বলে কথা দেন। তো যেদিন ওনার সাথে যোগাযোগ করা হয় তার পরের দিনই উনি বাড়িতে আসেন আর রুমে বসে সকলের সাথে এই ব্যাপারে কথাবার্তা বলা শুরু করেন। কিছু সময় পরে পাশের রুম থেকে হঠাৎ করে বেলাল তাদের কথা শুনে হাসতে শুরু করে উচ্চ স্বরে। তার ছেলের হাসি হাসছিল বেলাল। তো হুজুর সবকিছু দেখে ও শুনে খোঁজ খবর নিয়ে আবার আসবেন বলে চলে যান সেদিনের মতো। পরের দিন ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বেলালের অস্বাভাবিক আচরণ আগের থেকে অনেক গুণ বেশি হারে শুরু হয়ে যায়। সে নিজেই নিজের গলা টিপ দিয়ে ধরছিল, কখনো হাসছিল আবার কখনো কাঁদছিল। বাড়ির লোকেরা হুজুরকে ফোনে এসব জানান এবং হুজুরকে দ্রুত আসতে বলেন। হুজুর মাগরিবের আজানের পরে বাড়িতে আসেন এবং এসেই মাগরিবের নামাজ আদায় করেন। তারপর তিনি বেলালের রুমে যান এবং গিয়ে দেখেন যে কয়েকজন মিলে বেলালের হাত পা শক্ত করে ধরে রেখেছে, কারণ তার হাত ছাড়লেই সে নিজের গলা টিপ দিয়ে ধরে এবং ছটফট করে। তো হুজুর রুমে ঢুকতেই বেলালের ছটফটানি আরও বেড়ে যায়। তখন বেলালকে প্রায় 4-5 জন মিলেও সামলাতে পারছিল না। প্রথমেই হুজুর বেলালের কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে বিশেষ একটা সুতা দিয়ে একটা গিট দেন, যাতে বেলালের মধ্যে থাকা জিনটি পালাতে না পারে। তারপর হুজুর যেন নিজেই কিছু একটা পরে বেলালের গায়ে ফু দিয়ে জিনটাকে জিজ্ঞেস করেন, কে তুই, কে আর কেন কষ্ট দিচ্ছিস ছেলেটাকে? ও কি কোনো ক্ষতি করেছে তোদের? বেলালের মধ্যে থাকা জিনটা কোনো কথাই বলছিল না। তারপর হুজুর ওনার ব্যাগ থেকে একটা পরা তেলের বোতল বের করেন এবং বেলালের নাকে সেই তেলের ঘ্রাণ দিতে থাকেন। বোতল তার নাকে নেবার সাথে সাথেই বেলাল ছটফট করে মরণ যন্ত্রণায় ওঠেন, কাতরাতে থাকে, কিন্তু হুজুরের কোনো কথারই জবাব সে দিচ্ছিল না। অনেক চেষ্টা করে অনেক দোয়া দুরূদ পরে ফু দেওয়ার পর সে বলতে থাকে তার নাম। এবং সেদিন সে বেলাল মাহফিল থেকে আসার সময় একটা গাছের নিচে প্রস্রাব করেছিল। সেই জিনের ছোট ভাই তখন ওই হালকা জ্যোৎস্নায় মুভ করছিল। বেলালের প্রস্রাব করে পিছনে আসার সময় উপরে পাড়া দেওয়ার কারণে ওদের নাকি এরকম কারো শরীরের উপর একটা ক্ষতি হয়ে যায়, হাত ভেঙে যাবে কিছু একটা, আর সে এসে চায় ছোট ভাইয়ের আঘাতের বদলা নিতে। তো হুজুর সেই জিনটাকে বলেন যে বেলাল তো তার ভাইকে দেখে নাই, না দেখেই না বুঝে কাজটা করলো, এটা তো বেলালের কোনো দোষ নয়, তোদের তো দেখা যায় না। হুজুর তখন বললেন যে যাই হোক চলে যাও, বেলালের পক্ষ থেকে তোমার কাছে আমরা ক্ষমা চাই। তো সেই জিনটা বেলালকে ছেড়ে যেতে চাচ্ছিল না, বলছিল যেভাবে হোক আমি ওকে নিয়েই যাব। তো নিজের গলা নিজেই টিপ দিয়ে ধরছিল বারবার। আসলে এইটা তো তার ভেতরে থাকা জিনটার কাজ। হুজুর অনর্গল ধোয়া পড়ছিল, তেল ছিটাচ্ছিল বেলালের উপর, কিন্তু জিনটাকে কোনোভাবেই দুর্বল করা যাচ্ছিল না। প্রায় 1-1.5 ঘন্টা সময় ধরে জিনটার সাথে তর্কাতর্কি হলে এক পর্যায়ে জিনটা হুজুরের উপর আক্রমণ করে বসে, হুজুরের সাথেও ধস্তাধস্তি করে। ধস্তাধস্তির এক পর্যায়ে বেলালের কনিষ্ঠ আঙ্গুলে ব্যথা বাঁধা সেই সুতোর গিটটা খুলে যায় এবং জিনটা সেখান থেকে পালিয়ে যায়। তো জিন চলে যাওয়ার সাথে সাথে বেলাল অজ্ঞান হয়ে পড়ে। তারপর হুজুর সেই জিনটাকে অনেক ডাকেন, কিন্তু সেই আর আসে নাই। হুজুর বুঝতে পারেন যে জিনটা শক্তিশালী, অনেক ক্ষমতাবান। কিছু পানি পড়া এবং তাবিজ দিয়ে যান যাতে কোনোভাবেই ইনিশিয়ালি কোনো আঘাত করতে না পারে। বেলালের শরীরে বেঁধে দেন। হুজুর তাদের বাসায় খাওয়া দাওয়া না করে চলে যান, বলে যান যে তিনি কাল আবারও একই সময় আসবেন। ওই দিন রাতে বেলালের বাবা বেলালের সাথে ঘুমান। হুজুরই মূলত তাকে বলে যান কেউ যেন আজকে তার সাথে ঘুমান, ওকে যেন একা না ঘুমাতে দেওয়া হয়, কারণ জিনটা যেহেতু পালিয়ে গিয়েছে সেহেতু যে কোনো সময় সে বেলালের ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো হুজুরের কথা মতো তিনি ঘুমান বেলালের সাথে। তো অনেকক্ষণ জেগে থাকার পর তিনি ঘুমিয়ে পড়েন। ওনার ঘুম ভেঙে যায় আজানের শব্দে। তিনি তার পাশে তাকিয়ে দেখেন যে বেলাল তার পাশে নেই এবং দরজাও খোলা। তিনি হতচকিত হয়ে যান যে এভাবে যে বেলাল গেল কোথায়, আর এমন অসুস্থ শরীর নিয়ে। সাথে সাথে সেই হুজুরের কথা মনে পড়লো যেন বেলালকে একা ছাড়া না হয়। তো অসুস্থ বাথরুমে গেলেও তো ঘরের একটা অ্যাটাচ বাথরুম ছিল, তো সেখানে না গিয়ে ছেলেটা গেল কোথায়। তিনি বাইরে এসে সবাইকে ডাকতে থাকেন যে বেলাল তো ঘরে নাই, আমি ওকে পাচ্ছি না। তিনি অনেকটা টেনশনে পড়ে যান। সাথে সাথে আশপাশের মানুষ ও পরিবারের সবাই একসাথে জড়ো হয়ে যায় এবং বেলালকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সবাই যখন তাদের বাড়ির পেছনের দিকে যায় তখন সকলেই দেখেন যে বেলাল গলায় দড়ি দিয়ে সেই মন্দিরের উপরে থাকা গাছের সাথে ফাঁস নিয়েছে। সে মৃত অবস্থায় ঝুলছে ঠিক আগের বারের সেই গাছের একই ডালে। এটা দেখে বেলালের মা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়
উপস্থিত সবাই অনেক ভয় পেয়ে যান। সকলেই আতঙ্কের মাঝে চলে যায়। তারপরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশটাকে গাছের উপর থেকে নামায়। লাশ নামানোর পর সবাই দেখেন যে ফাঁসির দড়িটি বেলালের গলার অনেক ভেতরে চলে গেছে। আর এটা ঠিক সেই দড়িটা যেটা আগেরবার সবাই পুড়ে ফেলেছিল। সেই দড়ি দিয়ে সে আবারও ফাঁস নিয়েছে, যেটা একেবারেই অসম্ভব, যেহেতু আগেও একবার বেলালের গলায় ফাঁসি নিয়েছিল আর সেই ক্ষত রয়েছিল ওর গলার মধ্যে, যা পুরোপুরি তখনও ঠিক হয়নি। সেই কারণেই মূলত দড়িটা বেলালের গলার অনেক ভেতরে চলে গেছিল। তারপর পুলিশ লাশের ময়নাতদন্ত করার জন্য তাদের সাথে নিয়ে যায়। হুজুরকেও ঘটনাটা জানানো হয় এবং হুজুর তাদের সান্ত্বনা দেন যে আল্লাহর ইচ্ছা যে বেলাল এভাবেই মারা যাবে, আমাদের আসলে কিছু করার নেই, কিছু করার হয়তো ছিলই না। হুজুর তাদের বলেন যে সেই জিনই হয়তো বেলালকে মেরেছে। যাই হোক, এটা ছিল পরাণ ভাইয়ের ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি পাবেল শুনেছিলেন তার এক দুঃসম্পর্কের মামার কাছে, তার নানা বাড়ি গিয়ে ছোটবেলায়। পাবেলের নানা বাড়ি হচ্ছে খুব সুন্দর একটা গ্রাম, বেশ সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম। পাবেল যখন এটা শুনেছেন তখন 2000 সালের আশেপাশের সময়, কিন্তু ঘটনার সময়কাল হচ্ছে 70-এর দশক। তো সেই সময় সেই গ্রামে একজন যুবক বাস করতো, যার নাম ছিল কামাল। কামালের বাবা মা গত হয়েছেন অনেক বছর আগে, বেশ অনেক বছর আগে। তার একমাত্র পরিবার, তার নিকটতম পরিবার হচ্ছে তার বড় ভাই। সেই বড় ভাই থাকতেন শহরে, আর তিনি মাসে 2 বার আসতেন, এসে কামালের সাথে কথাবার্তা বলে যেতেন। এবং বড় ভাই খুব ইচ্ছা ছিল, যেহেতু তাদের এই বসত ভিটা যেখানে তাদের বাসা, সেই ভিটায় কামাল একা থাকে, তার ইচ্ছা ছিল কামালকে তিনি বিয়ে শাদী দিয়ে এস্টাবলিশ করবেন এখানে। তো তিনি সেভাবেই চিন্তা ভাবনা করছিলেন। আর তাদের কিছু জমি জমা ছিল, তাদের যে বসত ভিটা তার পাশে যে জায়গাটা নেমে গেছে ওইখানে তাদের কিছু জমি জমা ছিল। তো সেই জমিতে কামাল ফসল করতেন। আর এছাড়াও আরও যে জমি ছিল সেগুলো তারা লিজ দিয়েছিল মানুষকে, বর্গা দিয়েছিল, তো সেগুলোর থেকে কিছু আসতো। তো কামালের ভালোই কেটে যেত সেই জমি জমা থেকে ফসল করে, এবং তার বড় ভাই কিছু তাকে দিত। এই দিয়ে একলা মানুষ ভালোই চলতো। আর কামাল বিকেলবেলা চলে যেতেন, তাদের নৌকা ছিল, পারিবারিক নৌকা, এবং বাসা থেকে বেশ খানিকটা দূরেই, মানে তাদের বাসা থেকে বের হয়ে বিশাল ফসলের মাঠ, এবং তারপরে ওই পাশে নদী। তো সেই নদীর সংকীর্ণ অংশে তারা নৌকা বেঁধে রাখতো। তো কামালদের নৌকা ছিল, সেই নৌকা নিয়ে কামাল বেরিয়ে যেতেন, মাঝে মাঝে মাছ ধরতেন। তো মাছ ধরে তার নিজের চাহিদা তো মিটতো, আবার বেশি ধরতে পারলে তিনি বিক্রিও করতেন। তো এইভাবেই চলতো কামালের সময়, এবং কামাল বেশ সুখী ছিলেন। তো একদিনকার ঘটনা, কামাল এরকম দিনের বেলা তার কাজকর্ম সেরে ভাল লাগতেছিল না তার, বিকালের পরে তিনি বের হয়েছেন, ফসলের মাঠ ধরে যাচ্ছেন, তার জাল, তার বড়শি এগুলোর সাথে নিয়ে। তার ইচ্ছা হচ্ছে মাছ ধরবেন, বেশ রাত পর্যন্ত মাছ ধরবেন। যদি ভালো মাছ টাছ পান তাহলে তিনি ওই নৌকার মধ্যেই রান্না বাড়া করে খাবেন, খেয়ে ওখানে ঘুমাবেন। আজকে আর তিনি ওই মাঠ পার হয়ে ব্যাক করবেন না রাতে। তো এই চিন্তা করে কামাল যাচ্ছেন, এবং ফসলের মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, বেশ ভালো লাগতেছে। বিকাল তখন গড়ায় গেছে, খুব সুন্দর একটা পড়ন্ত বিকেলের আলো এসে পড়ছে ফসলের মাঠে। ফসলের মাঠগুলো বাতাসে দুলতেছে, খুব সুন্দর লাগতেছে তার কাছে। এবং দূরে তিনি দেখতে পাচ্ছেন যে ওই নদীর একটা রেখা ওদিক দিয়ে গেছে, ওইটা দেখা যাচ্ছে নদীটার একটা আবছা রেখার মতো মনে হয়। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় এই ফসলের ঘ্রাণ নিতে নিতে তিনি পৌঁছায় গেলেন তার নৌকার কাছে, যে দেখলেন যে আরো একটা নৌকা বাঁধা আছে, ছলাৎ ছলাৎ করতেছে, বাড়ি মারতেছে পাড়ে এসে। তো গিয়ে তিনি হেঁটে গিয়ে নৌকার মধ্যে জিনিসপত্র রেখে নৌকাটাকে নিয়ে বের হয়ে গেলেন নদীতে। নদীতে যে তিনি দেখতেছেন কোথায় তিনি মাছ মারবেন, চিন্তা ভাবনা করতেছেন। তার ইচ্ছা বড়শি দিয়েও মাছ ধরা এবং জালও ফেলা, মানে দুটোই তার ইচ্ছা আছে। মানে যখন যেটা ভালো লাগে আর কি, তিনি সব রকম ভাবে মাছ ধরতে অভ্যস্ত ছিলেন। তো যাই হোক, তো বেয়ে বেয়ে যাচ্ছেন নৌকা, সামনে যেতে যেতে তিনি একটা জায়গা বেশ পছন্দ ছিল তার। এটা হচ্ছে নদীর একটা অংশে নদীটা মোটামুটি একটু সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু সেইখানে অনেক গাছপালা নদীর দুই পাশে। এক পাশে হচ্ছে একটা মানে এরকম মানে পাড়ের মধ্যে ঘাস হচ্ছে উঁচু উঁচু, এবং তারপর বেশ সামনে গেলে গাছ গাছালিতে ভরা, মানে একেবারে বনের মতো। আর আরেক পাশে ওইখানে একটা বাংলো আছে,
ওইখানকার একজন লোক ছিলেন, বেশ সম্মানীয় লোক, তার একটা বাংলো ছিল ওইখানে। ওই বাংলোটা এখন পরিত্যক্ত হয়ে আছে, মানে কোনো একটা কারণে তাদের পারিবারিক কোনো সমস্যার কারণে মানে দেখা যাচ্ছে যে মানে রাতারাতি তারা ওখান থেকে চলে যায়। তো তাদের একজন কেয়ারটেকার আছে যে ওইটা এখন দেখাশোনা করে, কিন্তু এই বাংলো পরিত্যক্ত হওয়ায় ওই জায়গাটাকে বেশ রহস্যময় মনে হয়। মানে কামাল অনেকবারই রাতের বেলা আশপাশ দিয়ে গেছে মাছ ধরতে, তো সে তাকায় থাকে, তার কাছে অন্যরকম লাগে। বিশেষ করে যখন ওই যে জ্যোৎস্না রাত হয়, তখন এই জ্যোৎস্নার আলো এসে ওই বাংলোর যে জানালা ওগুলো সার্সিতে পড়ে, মানে অন্যরকম লাগে, বেশ মানে রহস্যময় একটা অন্যরকম পরিবেশ। যাই হোক, কামাল আবার এটা খুব এনজয় করে, সে ওই জায়গায় তাকায় দেখতে দেখতে, এবং সে অনেক কথা শুনছে ওখানকার সম্বন্ধে, যে এই বাংলো দিয়ে রাতের বেলা কে হেঁটে বেড়ায়, জমিদারের স্ত্রী নাকি এখানে কি একটা সাধনা করতো, অন্যরকম অনেক ব্যাপার স্যাপার সে শুনছে। তো যাই হোক, ওগুলো সে কমই গায়ে মাখে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা। কারণ ওই বাংলোর ওদিক দিয়ে গেলে সামনে যে ঘন বন আছে এই পাশে, ওই পাশে নাকি বড়শি ফেললেও ভালো মাছ ধরা যায়, জাল ফেললেও ভালো মাছ ওঠে। তো ওই আশাই কামাল এদিকে আসছে। তো সে যখন নৌকা বাইতে বাইতে এখানে চলে আসছে, তখন সন্ধ্যা হয়ে গেছে। সে তার নৌকার মধ্যে হারিকেন জ্বালায় নিল। তো হারিকেনের আলোয় ছইয়ের ভেতরটা আলোকিত হয়ে আছে। সে দেখতেছে নৌকা আস্তে আস্তে সামনে যেতে যেতে চলে আসলো ওই বাংলোর কাছাকাছি, মানে সে এখন বাংলোর প্যারালালি আছে। তাকায় দেখতেছে যে একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে, ওর মধ্যে বাংলোটা দেখা যাচ্ছে। তো কামালের কাছে মানে খুব অন্যরকম লাগছে দেখতে। যাই হোক, দেখতে দেখতে সে চলে আসলো আরো সামনে, ওই বাংলো ছাড়া একটু সামনে চলে আসলো। তো ওইখানে এসে নৌকাটাকে একপাশে ভিড়ায় সে বসে চিন্তা করলো যে একটু চা খাই। সে তার ওখানে কুকার আছে, কেরোসিনের কুকার, চিন্তা করলো একটু চা বানায় খাই, তারপরে মাছ ধরবো। তো বসে সে ওখানে যে চা তৈরি করলো, চা তৈরি করে আস্তে আস্তে চা খাচ্ছে আর তাকাচ্ছে। এর মধ্যে রাতটা আরো ঘনায় গেছে, মানে সন্ধ্যা ঘনায় রাত নামছে, আকাশের লালিমাও মুছে গেছে, চারিদিকে অন্যরকম শব্দ একটা। তো কামাল ওয়েট করতেছে চাঁদ ওঠার, দেখতেছে চাঁদ উঠতেছে না, মেঘে আকাশটা ছেয়ে যাচ্ছে। তো কামাল চিন্তা করলো এটা কি হলো, মেঘ ছেয়ে যেতেছে, পরে কি বৃষ্টি টিষ্টি হবে নাকি? বেশ খানিকটা তো চলে আসছে বাড়ি থেকে, আবার এত দূর বেয়ে যাবো ওই জায়গায়, আর মাছ ধরারও তো ইচ্ছা। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে সে প্রথমেই জাল ফেলার সিদ্ধান্ত নিল, জাল ফেললো। তো অন্ধকার রাত, যেহেতু আকাশে চাঁদ নাই, মেঘে ঢেকে আছে চারিপাশ, আর এর মাঝে হারিকেনের আলো কেমন যেন একটু রহস্যময় লাগতেছে, এবং দূরে ওই বাংলোটার ওই উঁচু উঁচু দালানগুলো দেখা যাচ্ছে। তো পুরো জায়গাটা জানি কেমন লাগতেছে। এর মাঝে সে জাল তুলতেছে, যে ওই জালের কাঠি ক্যাট 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 বাড়ি লেগে শব্দ করতেছে, এবং জাল একটা টানার শব্দ পাওয়া যাচ্ছে, মানে অন্যরকম। আর রাতের বেলা এই গাছপালার ভেতর থেকে ঝিঝি পোকা ডাকতেছে, মানে একেবারে ডিফারেন্ট একটা জিনিস। কামালের কাছে বেশ ভালো লাগতেছে। সে জাল তুলে মাছ বের করবে কি, তার কাছে মনে হচ্ছে মুহূর্তটাই এনজয় করার জিনিস, এগুলোই সে এনজয় করতো। এবং সে যদি একা থাকতো, তার কাছে এই একাকিত্বের ভেতরে নতুন নতুন কিছু জিনিস সে আবিষ্কার করে নিত আনন্দ পাওয়ার মতো। যাই হোক, জাল তুলে ফেললো, জাল তুলে দেখলো জালে বেশ কিছু ছোট ছোট মাছ উঠছে। তো সেই মাছগুলোকে সে ওখান থেকে করে নিতেছে, এবং এগুলো নদীর ছোট মাছ, খুব মজার। তো সে নিয়ে তার ওই যে নৌকার পাটাতন ছিল ওখানে তলে ঢুকাই দিতেছে সব। তো সেগুলো ঢুকাই দিয়ে সে আবার জাল ফেললো, আবার তুললো, ছোট ছোট মাছ উঠতেছে। তো সে চিন্তা করলো যে এইবার বড়শি দিয়ে ট্রাই করি, বড় কোনো মাছ পাই কিনা। জালে কোনো বড় মাছ ওঠে নেই। তো যাই হোক, জালটাকে সরায় রেখে সে বড়শিতে আদার পরালো, পরায় বড়শি ফেললো। এবং বড়শি ফেলার সময় সে নৌকাটাকে আরেকটু সাইডে নিয়ে গেল। ওইখানে বেশ কিছু গাছপালার মানে একদম মানে আচ্ছাদন আছে, মানে একদম নদীর এই পাশে চলে আসছে গাছপালাগুলো। তো ওখানে বসে মারলো, একদম ছায়ার মধ্যে, অন্ধকারের ছায়ার মধ্যে টপ করে তার বড়শি পড়লো। হ্যারিকেনটা নিয়ে এসে সে বসলো সামনে, বসে সে ওয়েট করতেছে। বেশ খানিকক্ষণ ওয়েট করার পর হঠাৎ করে তার এই বড়শিতে নাড়া পড়লো, এবং দেখলো যে বেশ সেরকম সুতা নিয়ে যাচ্ছে। তো সে তাড়াতাড়ি দেখলো কি, খেলাটা শুরু করলো, বড়শিটাকে এরকম টানতেছে, আর এই পাশে হারিকেনটাকে আরো সামনে নিয়ে আসছে দেখার জন্য কি ব্যাপার। যেইভাবে টানতেছে তার বড়শি, তার কাছে মনে হলো বড় কোনো মাছ আসছে, বেশ খেলাইতেছে তার সাথে, এবং সে ভয় পাচ্ছিল যে ছিঁড়ে নিয়ে চলে না যায়। তো অনেক খেলাচ্ছে সে। কামালও বেশ ভালো একজন মানে বৈশাল, সে ভালোই মাছ ধরতে পারে। তো অনেকক্ষণ ধরে এরকম চেষ্টা করতে করতে মাছটাকে কাছে নিয়ে আসলো ফাইনালি। তো সে দেখলো প্রথম লেজের বাড়িটা পানির মধ্যে ধপাস করে লেজের বাড়ি দিল মাছ। তো সে বুঝতে পারলো বেশ বড় মাছ, এবং সে ধারণা করে নিল মাছটার মানে মোটামুটি 3-4 কেজি তো হবেই মিনিমাম। তো সে আর একটু খেলতে 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 সামনে নিয়ে আসলো, এসে দেখলো যে মানে মাছ এরকম উঠে নড়তেছে পাশ থেকে, এবং হারিকেনের আলো ফেলে বুঝলো যে এটা বেশ বড় মাছ, মানে প্রায় 4 কেজি ওজন হবে, এটা একটা গজার মাছ সে দেখতে পারছে। তো এখন কি করবে, তার ওইখানে এরকমই ছিল মাছ ওঠানোর জন্য এরকম জালের মতো 3 কোণা একটা ঝাঁপির মতো জাল ছিল। তো ওইটা পানির নিচে দিয়ে সে মাছটাকে তুলে ফেললো। মাছ নড়তেছে ঝাঁপির মধ্যে, এরকম করে নড়তেছে। সে টেনে তার ইসেনে খুব খুশি, 2 হাতে মাছ ধরে সে মানে তার খুব মানে মজা লাগলো যে এরকম এত বড় একটা মাছ প্রায় 4 কেজির মতো ওজন হবে, সে বুঝতে পারতেছে। এই সময় মেঘ ডাকলো, গুরু গম্ভীর মেঘ,
গ্রুম গ্রুম করে মেঘ ডাকতেছে মেঘের উপরে, এবং আকাশের মধ্যে দেখলো বিজলিও চমকাইলো পিছনে। তো বুঝলো যে ঝড় বৃষ্টি আসতেছে। তো তাড়াতাড়ি মাছটাকে সে রাখলো, তার এই পাটাতনের নিচেই রাখলো। মাছ লাফাচ্ছে, ঠাপাস ঠাপাস করে লাফাচ্ছে নিচে। তো সে চিন্তা করলো আবার ফেলি, যদি মাছ আরেকটা পাই বা আরো যদি পাই, সে আবার বড়শি ফেললো। বড়শি ফেলে বসতে কিছুক্ষণের মধ্যে আবার তার টান পড়লো সেই বড়শিতে, আবার খেলানো পালা, এবং বুঝলো যে এই বেশ বড়ই। এবার টানতে টানতে মনে হলো যে আরো শক্তিশালী, আরো বড় মাছ হবে। তো অনেক খেলতে খেলতে সে মাছ, সে ভয় পাচ্ছিল ছিঁড়ে চলে না যায়। তো এরপরে সে যখন কাছে আনলো, ওই লেজ দিয়ে বাড়ি মারতো, তখন সে দেখলো আরো বড় একটা মাছ, এবং আরো কাছে টেনে বুঝলো যে এইটাও গজার মাছ। তো তার কাছে তো একেবারে অন্যরকম অবস্থা। এর মাঝে বৃষ্টি, ঝুম করে নামলো বৃষ্টি। তো সে দেখলো যে মাছ তো চলে যাবে, মাছ এরকম করে নাড়া দিচ্ছে একদম কাছে এসে, সুতা ছিঁড়ে চলে যাবে, বড়শি ছিঁড়ে চলে যেতে পারে। সে তাড়াতাড়ি ওই জাল দিয়ে ফেললো ওখানে। জাল দিয়ে মাছটাকে তুলতে যেয়ে বুঝলো যে এটা আরো বড় হবে, এটা মনে হয় 5 কেজি হবে। তুলে সে পড়ে যেতেছিল, তার ওই যে লাঠি দিয়ে ওই যে জালটাই করা, ওই মাছের ঝাঁকুনি যে বলেছে ওটা ভেঙে পড়ে যাবে কট করে। যাই হোক, অনেক কষ্টে তুলে আনলো, এনে সে ওই নদীর তার যে নৌকার পাটাতনে ফেললে, এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো সে তাড়াতাড়ি পাটাতনের উপরে ওই যে কাঠের ঢাকনা দিয়ে সে জালটাকে এই পাশে রেখে, ওই 3 কোনা জালটাকে এই পাশে রেখে ছাউনির ভিতরে চলে আসলো। সে এসে দেখতে তার শরীর পুরো ভিজে গেছে, গোসল হয়ে গেছে এতটুকু পানিতেই, এখন যে দাঁড়ায় ছিল। চিন্তা করলো এখন কি করবে, এবং বেশ কড়কড় শব্দে বাজ পড়তেছে, বেশ কড়া অবস্থা বৃষ্টির, এবং নদীর পানিতে বড় বড় ঢেউ উঠতেছে। তো চিন্তা করলো যে এই পাড়ে তো আমি বসে আছি, এখানে তো বন বাজার, আর কিচ্ছু নেই, এখানে নেমেও আমি কোথাও যেতে পারবো না। আর তার কাছে খুব একটা ভালো লাগতেছে না। চিন্তা করলো যে আমি এক কাজ করি, মাছ তো 2টা পাইছি, তার পরিচিত মানুষ আছে, ওই যে কেয়ারটেকার, ওই যে বাংলোর যে কেয়ারটেকার আছে, তার সাথে তার পরিচয় আছে জয়নাল সাহেবের সাথে, যে জয়নাল চাচা বলে সে। তো চিন্তা করলো যে জয়নাল চাচার বাসায় চলে যাই, মাছ 2টা নিয়ে যাই, আর ছোট মাছও নিয়ে যাই, উনি যা রাখবে, রান্না বাড়া হোক। জয়নাল চাচার ছেলে যে আছে মবিন, তার সাথেও তার ভালো পরিচয় আছে। যাই হোক, সে নৌকা নিয়ে ওইদিকে ঘোরানো শুরু করলো, ওই বাংলোর দিকে। তো যাচ্ছে, বড় বড় ঢেউ উঠতেছে এর মধ্যে। নদী কিন্তু এখানে বেশ সংকীর্ণ, কিন্তু তারপর বড় বড় ঢেউ, তার নৌকা বেশ দুলতেছে এরকম। তো সে বুঝলো যে সিচুয়েশন খারাপ, ঝড় বৃষ্টি আরো বেশি হবে। তো এক সময় সে নদীর ওই পারে চলে আসলো, বাংলোর এখানে এনে সে নৌকাটাকে টেনে উঠে একদম অনেকখানি উপরে নিয়ে আসলো, যাতে ওই পানি বেড়ে গেলে বা জোয়ার আসলে যাতে আবার ভেসে না যায়। তো ওইখানে নিয়ে টেনে একদম উপরে নিয়ে ওই জায়গায় সে তার যে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর দিয়ে আটকায় দিল। অ্যাঙ্কর দিয়ে আটকায় দিয়ে বুঝলো যে এখন তার নৌকা যাবে না। তো সে ওই মাছগুলাকে বাঁধলো, ওই নৌকার মধ্যে সুটলি ছিল, বড় মাছ 2টা সুটলি দিয়ে বাঁধলো, আর ছোটগুলাকে সেরকম হাঁড়িতে উঠাইলো। উঠে সবকিছু নিয়ে, হারিকেনটা সহ, বৃষ্টি পড়তেছে, সে রওনা দিল ওই জয়নাল যে আছে ওনার বাসার দিকে। তো তিনি বুঝতেছে যে জয়নাল চাচার বাসায় গিয়ে মাছ টাছ নিয়ে গেলে তারা খুব খুশি হবে, সে বুঝলো, কারণ জয়নাল চাচা, তার স্ত্রী আর তার ছেলে থাকে ওখানে। তো সে হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং বাংলোর দিকে তাকাইতেছে, মাঝে মাঝে কড়কড় শব্দে বাজ পড়তেছে এবং বাংলোটা আলোকিত হয়ে যাচ্ছে। এবং তাকায় দেখে কামাল মনে মনে চিন্তা করতেছে যে এত সুন্দর করে বানাইছিল, এই লোকটা কেন গেল। তখন সে চিন্তা করতেছে যে যতটুকু শুনছিল যে এই যে বাংলোর যে মালিক ছিলেন, তিনি বড় ব্যবসায়ী ছিলেন, তিনি শহরে ব্যবসা করতেন দূরে, এবং তিনি এখানে আসতেন, সপ্তাহে একবার আসতেন। তখন তার স্ত্রী এখানে থাকতো, তার স্ত্রী নাকি কি সাধনা টাধনা করতো এখানে, যেটার জন্য অনেক সমস্যা গেছিল। অনেকে বলছিল যে তিনি জাদুকরী ছিলেন এবং তিনি জাদু করতেন, এরকম ব্যাপার স্যাপার। তো অনেকে বলছে যে ওনাকে নাকি মানসিকভাবে এই ভারসাম্যহীন করে ফেলছিল ব্যবসায়ীকে। তারপরে আর কি সমস্যা হয়েছে, তারা এখান থেকে চলে গেছে, এবং এটার এখন দায়িত্বে এই জায়গায় আছেন এই জয়নাল চাচা, দেখাশোনা করেন। তার শহর থেকে লোক আসেন, ওই ব্যবসায়ীর লোক এসে যেগুলা তার কাছ থেকে হিসাব কিতাব করেন বা তাদের টোটাল ব্যাপারটা বুঝে নেন আর কি। তো যাই হোক, এগুলো চিন্তা করতে করতে তাকাইতে তাকাইতে সে গেল হাঁটতে হাঁটতে। তো যখন সে হেঁটে চলে আসছে ওই জয়নাল কাকার যে ঘর, একটা আলাদা ঘর ওইখানে, ওইটার কাছে আসতে আসতে সে তাকায়, হঠাৎ দেখলো যে বিজলির একটা চমকে মনে হলো যে জানালার মধ্যে কে দাঁড়ায় আছে, মনে হলো জানালায় মানুষ দেখলো। তো কামালের কাছে অবাক লাগলো, জানালায় মানুষ, এখানে কি মানুষ আসছে, এখানে কেউ এসে উঠছে আবার। এগুলো চিন্তা করতে করতে সে জয়নাল কাকার ঘরে যে দরজা knock শুরু করলো এখানে। হে জয়নাল কাকা, হে মবিন, দরজা খোল, আমি কামাল, বারবার বলার পর তখন বৃষ্টির হ্যাচলা এসে পুরো ভিজে যাচ্ছে। তো এক সময় দেখলো মবিন দরজা খুলছে, জয়নাল কাকার ছেলে। তার বলে, কিরে কি অবস্থা তোর, এর ভিজে পড়ে কোথা গেলি, তোর হাতে কি এটা, তুই মাছ ধরেছিস? তখন বলতেছে যে হ্যাঁ মাছ ধরছি, দেখ বেটা 2টা মাছ দেখ, এরকম। আর ওই যে হাড়ি দেখালো, ওর মধ্যে আছে আরো ছোট মাছ। তো খুব অবাক মবিন, তো একদম বলে, তুই তো কাজ সেরে ফেলছিস, সেটা কি এত বড় মাছ? এই বলে তখন তার বাবাকে ডাকলো, আব্বা দেখে যাও এই কামাল কি নিয়ে আসছে।
তো জনাল চাচাও বেরোলে একটু পরে, দেখলো বাঁশ দেখে পুরো অবাক। তার স্ত্রী ওদিক থেকে উকি দিলেন, দেখে বললেন। তো তখন কামাল বলতেছে যে কাকি এ মাছ রান্না করেন, মাছ খাবো। ওই কাকি বলতেছে মাছ যে বড় বাবা, এ রানতে রানতে তো অনেক রাত হবে, তুমি কি আজকে থাকবা? তো কামাল বলতেছে হ্যাঁ কাকি, আজকে আপনাদের এখানে থাকবো, আপনাদের এখানে খাবো, খেয়ে আপনাদের এনে ঘুমাবো। তো কাকি বলছে আচ্ছা বাবা যাও, হাত মুখ ধুয়ে আসো যাও। তো মবিনকে বললো কামাল যাই আমার নিয়ে চল। তো মবিন তখন সাবান সহ নিয়ে গেল কামালকে, নিয়ে যে সেই তাদের চাপকল ছিল, চাপকলের কাছে মবিন চাপকল চাপতেছে আর কামাল হাত মুখ ধুচ্ছে সেই পানি দিয়ে, আর গল্প করতেছে। আকাশ তো অন্ধকার, চাঁদ নাই, মেঘ বৃষ্টি হচ্ছে, একেবারে মেঘে ঢেকে আছে। এর মাঝে 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 বিদ্যুৎ চমকাচ্ছে। তো বিদ্যুৎ চমকাইলে ওই ফ্ল্যাশে চারপাশে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। কেমন জানি একটা ভীতিকর, ওই পাশে যে মানে গাছগাছালির যে বনের মতো জায়গাটা ভীতিকর লাগতেছে। ওই যে বাংলো বাড়ির ওই পাশেও বিশাল গাছপালা দিয়ে কিন্তু ঘেরা। তো ওই জায়গায় তাকায়, ওইদিকে তাকাচ্ছে, তাকায় তাকায় কামাল বলতেছে মবিন ডেকে, এই মবিন তুই ভয়টা পাইস না তোরা? বলে কেন? ওই জায়গা তো কেমন ভয়ঙ্কর দেখতে। বলে যে এই জায়গায় ভয়ঙ্কর এখন কি করার আছে, আমরা তো এখানে থাকি, আমার আব্বা এগুলো দেখাশোনা করে, এখন তো কিছু করার নাই। দেখে তো কেমন ভয় লাগে, দেখ এই যে যখন যতবার বিজলি চমকাইতেছে কেমন লাগতেছে। এগুলো বলতে বলতেই কামালের আবার চোখ পড়লো ওই যে জানালার কাছে। ওইখানে সে এইবারও এই বিজলির আলোতে দেখে মনে হলো যে একটা মহিলার অবয়ব দেখলো, অ্যাজ ইফ একটা মহিলা ওখানে দাঁড়ায় থাকলে যেরকম লাগে, চেহারা টেহারা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে শাড়ি পরা কোনো মহিলা ওখানে দাঁড়ায় আছে, বিজলির আলোতে দেখছে। তো সে তখন বললো মবিনকে, এই তোদের এখানে কি মানুষ আসছে নাকি? অন্ধকারের মধ্যে মনে হলো মহিলা দাঁড়ায় আছে বারান্দায়, ওই যে জানলার কাছে, ওই জানলার কাছে। তখন মবিন বলছে এই তুই হাত দিয়ে এগুলো দেখিস না, হাত মুখ ধরতো তাড়াতাড়ি। তো কামাল ধুইলো একটু অবাক। কামাল বলে কি ঘটনা কি, তুই এরকম ভয় পাস কেন? তো কোনো কথা না বলে সে চলে আসলো। তারা বাসার মধ্যে অলরেডি তো ভিজা ছিল, কামালকে গামছা দিল মবিন, এবং সে হাত মুখ মুছে টুছে ঘরের মধ্যে ঢুকলো, মানে মবিনের যে ঘরটা ওখানে ঢুকলো। ঢুকে বসে গল্প করতেছে, মানে বিভিন্ন এটা ওটা জিজ্ঞেস করতেছে মবিন কামালকে। কামাল বলতেছে এই তুই ওই জায়গা দেখানোর পর এরকম করলি কেন, মানে ওখানে কি সমস্যা কি? আমি তো দেখছি এক মহিলা। ওইদিকে হাত দিয়ে দেখাস না, ওই জায়গা উল্টা পাল্টা কথা আছে, জানাস না তুই? বলে কি? এই মানুষ এখানে দেখে, জমিদারে বউরে দেখে ওইখানে, তার অনেকেই দেখে। তো তখন কামাল বলতেছে তুই দেখছিস? আমি দেখি নাই, আমি অনেক সময় রাত্রেবেলা এখানে শব্দ পাই, অনেকে যেন হেঁটে যায়, শর্ট করে হেঁটে যায়, আমি নুপুরের শব্দ পাই, অনেক কিছু আছে এখানে। আর এই বাসা তো মানে আমি আমার বাবারে বলছিলাম যে এই চাকরি ছেড়ে দাও, বাবা বলে যে এই বয়সে আর কি কাজ পাবো, এর জন্য বাবা ই করে না। বাবার ইচ্ছা যে আমি যে পড়াশোনা করছি কলেজ পর্যন্ত, বাকিটা আমি শহরে যে মানে পড়াশোনা করবো, আরো বড় ডিগ্রি নিব। বাবা যতদিন পারে এখানে নির্ভেজাল কাজ করে যেতে চায়, এর জন্য বাবা যায় না। কিন্তু এই জায়গা ভালো না রে বেটা। তো তখন কামাল বলতেছে যে আর তুই কি কস, আমার কাছে তো বেশ মজা লাগতেছে, আমার ইচ্ছা করতেছে এনে ঘুরে দেখতে। না ওই নামও নিস না, ঘুরে দেখতে মানে কি বলতে চাস তুই? বলে না বেটা, আমি তো তোদের এখানে শুনছি, তোদের এখানে কি বলে জাদুটোনা করতো, জমিদারের বউ কি সব বলে আছে এখানে। তো তখন মমিন বলতেছে যে হ্যাঁ আমিও শুনছি এখানে, এবং এখনো মাস 2-3 পর পর কিন্তু আসে, কিছু লোক আসে, এরা রাত্রেবেলা এখানে এসে কি সাধনা টাধনা করে, কি ভোগ টোক দেয়। তো তখন কামালের খুব আগ্রহ হলো শুনতে। বলে কি ভোগ দেয় মানে? কারে বেটা, এখানে কালো ছাগল নিয়ে আসে, তারপর আরো অনেক কিছু নিয়ে আসে, বড় মাছ নিয়ে আসে, আইন এখানে ভোগ দেয়। তো বলে কি ভোগ দেয়? শুনছি এখানে একটা তাদের একটা এরকম কামরা আছে সাধনার, ওখানে যে এখানে রেখে আসে, কি কি করে তারা ওখানে অনেক রকম মানে ই করে, অনুষ্ঠান করে, জিনিস করে নিজেরা, এগুলা কাউরে দেখা না, নিজেরা আসে এগুলা করে, নিজেরা চলে যায়। মাঝে মাঝে আমি উকি টুকি দিয়ে দেখছি আর কি এরকম অবস্থা। তো তখন বলে কি রে, ভোগ দিয়ে কি কাজ হয় এদের? কিছু তো মনে হয় এদের ব্যাপার স্যাপার আছে, নাহলে কেন দেয়? তো কামাল বলে যে আমি যাই, আমি যে দেখতে পারি না কিছু। তোর কি মাথা খারাপ, তুই যাবি? তুই আমার সাথে চল। মবিনে বলো, মবিন বলে আমি কখনোই যাবো না, আমি এখানে থাকি, তোর মাথা খারাপ, আমি এখানে যাবো। কামাল তাকে খুব মানে ইনসিস্ট করতে থাকে। মবিন বলে আর এগুলো বাদ দে তো, তুই অন্য কথা বল। তো যাই হোক, দুজনে অন্য গল্প করতেছে। তো এক সময় এই গল্প করতে করতে একটু রেস্ট নিতে দেখা যায় ঝিমায় কিছুক্ষণ কামাল। তো তারপরে দেখা যায় রান্না হয়ে গেছে চাচির, চাচি উনি ডাক দেয় আর কি তাদেরকে খেতে। তো তারা দুজন খায়। তো খেতে খেতেই কামাল মবিনের আম্মাকে জিজ্ঞেস করেন যে চাচি আপনি যে রান্না করেন, আপনার রান্না করতে ওই দিকে, আপনার ভয় লাগে না? এই বাড়িটা এরকম, আমরা তো শুনছি এখানে ভূত আছে। মানে কামাল নিজের মতোই জাস্ট বলে। তো তখনই ওই চাচি বা মবিনের আম্মা তিনি বলেন যে আমি তো এখানে বাবা যে কি ভয়ে থাকি, এরা বাপ বেটা তো বুঝে না। আমি রান্না করে ওখানে রান্না করতে থাকি, মনে হয় যে আমার জানলা দেখে আমার দেখতেছে, মানে অন্যরকম। এই যে তোমরা গল্প শোনো না, জানলা দিয়ে হাট বাড়া দেয় মাছের জন্য, মনে হয় যে এরকম কেউ কিছু নিয়ে যাবে এখান থেকে, চায় আমার কাছে অন্যরকম। আমি শ্বাস ফেলানোর কত শব্দ শুনছি, মানে একেবারে অন্যরকম, অনেকে শ্বাস ফেলতেছে জানলার ওই পাশে, আমি ভয় আর জানলা খুলি নাই এরকম। তো শুনে কামাল একটু অবাক, আসলেই? বলে যে হ্যাঁ, আমি রাতে বসে বসে এখানে রান্না করতে তো চুলোয় ফুক দিচ্ছি, দিয়ে চোঙ্গা দিয়ে ফুক দিচ্ছি,
এই ফুক দিচ্ছি, আমার মনে হয় যে আমারে শোনায় শোনায় কে ফুক দেয় জানলার পাশ থেকে, মনে হয় আমি এখান থেকে ফুক দেই, সেও ফুক দেয়। আমার এখানে আগুন লকায় ওঠে, ফু দিলি বেড়ে ওঠে এখানে আগুন, আর ওইখান থেকে মনে হচ্ছে যে ওখান থেকে নিঃশ্বাস ছাড়তেছে জোরে জোরে, এরকম একটা অবস্থা। এই যে আমার রান্নাঘরের এইখানে যে দরজাটা আছে, এই দরজার মধ্যে কয়দিন যে নক করে গেছে। তো তখন জয়নাল সাহেব আবার তাকে বলে যায়, চুপ থাকো, কি বলো উল্টাপাল্টা কথা, এইসব কথাবার্তা বলতে হয় না মানুষরা, এসে আমি এখানে দেখাশোনা করি, তুমি এগুলো কি বলতেছো। তো তখন ওই চাচি এবার চুপ করে গেলেন। তো কামাল আর কিছু বললো না, খাওয়া দাওয়া করে উঠলো, উঠে মবিনের সাথে গল্প করতে করতে আসলো, বললো যে বাসার সামনে আয় দাঁড়াই। তো ততক্ষণে বৃষ্টি থেমে গেছে, মানে বৃষ্টি থেমে গেছে এবং মেঘ অনেকটা ক্লিয়ার হচ্ছে, আকাশে একটা মানে আটখানা চাঁদ বের হয়েছে উপরে মেঘের মধ্যে থেকে, খুব সুন্দর লাগতেছে দেখতে, ঝকমক করতেছে। বৃষ্টির পরে সব মানে অনেকটা ধুয়ে গেছে, তো এরকম চকমক করতেছে। দেখা যাচ্ছে দূরে ঘাসের উপরে পানি, যে ছোট বিন্দু, পানির বিন্দু জমে রয়েছে, ওটার মধ্যে চাঁদের আলো পড়ে চমকাচ্ছে। তো কামাল মবিনরে জিজ্ঞেস করলো যে এই চাচি যে মাছ রান্না করছে, একটা করছে, আর একটা কি করছে? কয়ে রেখে দিচ্ছে, সকালবেলা তুই নিয়ে যাবি, কিছু করার নাই, ওইটা রাখার মতো তো ওরকম ব্যবস্থাও নাই, আমাদের এখানে বরফও নাই, ওইটা মানে এরকম বেশি রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তুই ভোরবেলায় এটা নিয়ে যাবি, এখান থেকে নিয়ে যায় কাউরে দিয়ে দে, বেঁচে দে, কিছু কর, কারণ এতে নষ্ট হবে মাছটা খামাখা। আর ওই যে ছোট মাছগুলোরও তোর ব্যবস্থা করতে হবে, কাউরে দিতে হবে, নাহলে বেঁচে দিতে হবে। ওই যাওয়ার পথে নৌকা দিয়ে পাবি, মানুষ অনেকে মাছ কিনে, ওদের কাছে কারো কাছে বেঁচে দিবি। তো কামাল বলতেছে, আচ্ছা এক কাজ করলে কেমন হয়? কি, আমি একটা আজকে চেষ্টা মারবো, ট্রাই মারবো। তো তখন মমিন বলছে, কি ট্রাই মারবি তুই? আমি মাছটা নিয়ে ওই বাংলোতে যাব, যে দেখবো ওই ভোগ দেওয়ার ব্যাপারটা কি। তো তখন মমিন বলে, মাথা কি খারাপ হয়েছে তোর? বলে, হ্যাঁ আমি যাব, আর তুই আমার সাথে যাবি, তুই পিছিয়ে থাকবি, তুই সামনে যাবি না। তো মমিন তো মোটামুটি রাজি না একদম, বলে আরে শোন, আমরা যাই, দেখি না কি ঘটনা কি। মানে কামালের খুব আগ্রহ ছিল এইসব ব্যাপারে। তো মবিন মানে তার কথা শুনবে না, তারপরও কাইন্ড অফ কনভিন্সড হয় কামালের দ্বারা। বলে আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু সামনে যাব না, তুই যাবি, তুই যে দেখবি। বলে হ্যাঁ। তো কামাল বলতেছে যে আমি এই এক থালিতে করে মাছটা নিয়ে যাব, যে ওইখানে বলবো যে ভোগ নিয়ে আসছি, দেখি কি দেখা দেয়, কিছু আসে নাকি ওখানে। তো এই বলার পরে মবিন বলে, লাভ কি রে, যদি ভূত প্রেত পিশাচ কিছু দেখা দেয় কি করবি? কারে কিচ্ছু না, দেখবো, দেখারই তো একটা আনন্দ। তো এই বলে বলতেছে, এখন না, আগে জয়নাল কাকা শুয়ে পড়ুক, তারপরে যাব। তো দুইজনে কিছুক্ষণ দাঁড়ায় ঘোরাঘুরির পর অনেকক্ষণ পর দেখা গেল শুয়ে পড়ছে, মানে ওই জয়নাল কাকা এবং তার স্ত্রী শুয়ে পড়ছে, ওই জায়গাটা অন্ধকার করে দিচ্ছে রুমটা। তো তখন কামাল যায়, মবিন আর কামাল দুইজন যায়, যে তার মবিন তার মায়ের যে একটা থালা আছে বড়, যেটার মধ্যে মাছ টাছ কাটে রাখে, সেটা এরকম টেনে নিয়ে আসে, এনে দেখে যে এরকম বড় মাটির একটা ছিল, ওইটার মধ্যে মাছটাকে এভাবে রেখে দিছে। ওইটাকে তার আম্মা আবার ওই এরকম করে বাঁকায় রাখছে। তো সেটাকে উঠায় থালির মধ্যে নেয়, নিয়ে বলে যে আচ্ছা চল, বলে দুইজনে বেরোয় হাঁটা দেয়। তো হেঁটে যাচ্ছে, বেশ ভারী মাছটা, মানে প্রায় 4-5 কেজি তো ওজন হবে এরকম। তো ওই গাছগাছালির মধ্যে দিয়ে যাচ্ছে, আর কেমন জানি লাগতেছে তাদের কাছে, দুজনের কাছে, কেন এরকম মাছ নিয়ে এরকম জায়গায় হাঁটতেছে। মানে গ্রামে কিন্তু ওই মাছ নিয়ে অনেক কথা প্রচলিত আছে এরকম, তো এই ভয়টা তাদের মধ্যে আছে। তো তারপরও এটা ব্যাপার না। তো মবিন নিয়ে হাঁটতেছিল মাছটা। তো মবিন ওই জায়গায় যে ভয়ে বলতেছে যে তুই এটা নে, আমি নিব না, আমি হারিকেন ধরতেছি। তো তখন কামাল হাতে নিয়ে হারিকেন নিয়ে পিছনে পিছনে মবিন চলতেছে, আর আগে আগে হেঁটে যাচ্ছে হচ্ছে কামাল। এবং ওই চাঁদের আলো পড়ছে, বেশ লাগতেছে না। হাঁটতে হাঁটতে তারা চলে আসলো মূল এই যে বাংলোটার সামনে। বাংলোর সামনে এসেই কেমন জানি গা কাটা দিয়ে উঠছে, দুজনের গা কাটা দিয়ে উঠছে। তাদের কাছে কেমন জানি লাগতেছে, ভয় ভয় লাগতেছে, কারণ চারিপাশে খা খা করতেছে, নিচতলাটা খা খা, 2 তলাটা খা খা, বারান্দাগুলো আর কি, কোনো মানুষজন নাই, অন্যরকম। এবং জানালাগুলো দেখা যাচ্ছে, মানে জানালা কাচের শাসিতে চাঁদের আলো, যেটা চাঁদ উঠছে ওইটা প্রতিফলিত হয়ে অন্যরকম লাগতেছে। তো কামালের কাছে নাকি বেশ লাগছে, এখানে কামাল একটু রহস্যপ্রিয় মানুষ ছিল। তো মবিন এক পর্যায়ে বলে, ভিতরে যাওয়া লাগবে না, চল আমরা চলে যাই। কামাল বলে, আরে না ধর বেটা, আমি আসছি, তুই পিছিয়ে থাক, অসুবিধা কি? তাই বলে তুই আমার সাথে সাথে আয়। তো দুইজনে উঠে আসলো নিচতলার বারান্দায়। নিচতলা বারান্দাটা এই পাশ থেকে একটু দেখতে দেখতে দেখলো সিঁড়ি উপর উঠে গেছে। তো সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলো। তো সিঁড়িটা এরকম উপর উঠে যে একটা ল্যান্ডিং, তারপর আবার মন্ডি উপর উঠছে। তো সেখানে আলো কিন্তু খুব একটা নাই, হারিকেনের আলো যতটুকু পড়তেছে সেটাতে যতটুকু দেখা যাচ্ছে। দেখলো যে পুরনো মেঝে এবং ধুলা টুলা জমে গেছে, রেলিংটা কাঠের, কালো খুচকুচে কাঠের। এর মধ্যে দিয়ে দেখতে দেখতে আস্তে আস্তে সামনে উঠতেছে, এবং কামালের হাতে সেই মাছের প্লেটটা ধরা, মাছটা ওখানে আছে। মাছের এই আষ্টে গন্ধটাই জানি তখন কেমন লাগতেছে কামালের কাছেও, একটু মানে গা কাটা দেয়া ভয়ের একটা ভাব আসতেছে, কারণ সেও তো ওই যে গ্রামের এইসব ঘটনার সাথে মাছ টাছ নিয়ে যে পিশাচ আসে এরকম,
এগুলো শুনছে। তো এখন তো তার আসলে পিশাচ না, তার আরো ভয়ঙ্কর কিছু দেখার ইচ্ছা এখানে, যে কারা আসে, কি করে, ভোগ দিতে গেলে কি হয়। তো হেঁটে দুইজনেই উঠলো ওই সিঁড়ির উপরে, মানে 2 তলার যে ল্যান্ডিংটা এখানে। তো বলতেছে যে কোন দিকে, মানে কামাল জিজ্ঞেস করতেছে মবিনটা কোন দিকে যায়, এদের ভোগের ঘর কই। তো মবিন মানে মনে হচ্ছে সে ঢোক গিলতেছে, সে হাত দিয়ে দেখায় বললো যে মনে হয় ওইদিকে, মানে এই যে বারান্দার দিকে না, এই পাশে করিডোরটা আরো হেঁটে দিয়ে বাম দিকে চলে গেছে, দেখা যাচ্ছে অন্ধকার একটা জায়গা। বলছে মনে হয় ওদিকে, তাই বলছে। তো এই কামাল ওদিকে হাঁটা দিল প্লেটটা নিয়ে, আর মবিন অগত্যা মানে এখন দাঁড়ায় থাকতেও ভয় পাচ্ছে, কিন্তু তারপরও তার পিছনে পিছনে যাচ্ছে, এবং সে মনে মনে চিন্তা করতেছে আমার আশাটাই ভুল হয়েছে, মানে মানে কামালের আজকে এখানে আসাটাও উচিত হয়নি, মনে মনে ভাবতেছে সে। আর কামাল একটু নাচরবান্ধা টাইপের। তো দেখলো যে কামাল হেঁটে হেঁটে যাচ্ছে ওই প্লেটটা হাতে নিয়ে, মবিন আস্তে আস্তে খানিকটা দূরত্ব রেখে রেখে তার পিছনে পিছনে আসলো। তো এসে একটা ঘর, একটা কামরা, এই কামরাটার দরজা দুইটা ভেজানো, এখানে ওই জায়গায় এসে তারা বুঝতে পারছে একটা কামরার দরজাটা ভেজানো, লাগানো না কিন্তু ভেজানো, মানে 2টা পাল্লা এরকম হয়েছে। এখন একটু আগে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, এই ঝড় বৃষ্টিতে কিন্তু এই দরজা জোরে বাতাসে বাড়ি খাওয়ার কথা, কিন্তু কোনো বাড়ির আওয়াজ কিন্তু পায় নাই, ওরা কেউই পায়নি, কারণ জোরে জোরে বাড়ি খেলতে শব্দ হইতো, এরকম কিছু না। তো কামাল আস্তে করে প্লেটটা হাত দিয়ে ধরছে, এক হাত দিয়ে, আর একটা হাত এরকম সামনে বাড়ায় দরজাটাকে জোরে চাপ দিল। বেশ ভারী দরজা, মানে পুরোনো কাঠের, মনে হয় লোহা কাঠের দরজা। তো দরজাটা আস্তে 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 মানে একটু হালকা শব্দ করলো, খুব বেশি না, শব্দ করে খুলে গেল। ভেতরে কেমন একটা ভ্যাপসা গন্ধ, মানে কেমন যেন একটা সোদা ভ্যাপসা গন্ধ, অন্ধকার, দেখা যাচ্ছে না। মবিন কিন্তু একটু দূরে, কামালের থেকে একটু দূরে, হারিকেন হাতে। মবিন আস্তে করে এগিয়ে আসলো সামনে, কেন মবিনের একা পেছনে থাকতে এখন ভয় লাগতেছে। সে কামালের কাঁধের কাছে চলে আসলো, এসে বলতেছে ঢুকিস না, চল যাই, চল যাই। কামাল বলতেছে মানে তাকে চুপ করতে বলতেছে। এই সে যে শব্দটা করছে, এটাতেই মনে হচ্ছে অনেক জোরে শব্দটা ওই জায়গায় একো হয়েছে, এরকম মনে হচ্ছে এরকম। এবং সে যে ফিসফিস করছে, ফিসফিসটা মনে হচ্ছে ভেসে বেড়াইতেছে বাতাসে, কয়েকবার একো হয়ে। তো মবিনের বেশ ভয় লাগছে। কামাল কিছু চিন্তা না করে আস্তে করে ভিতরে ঢুকে গেছে, রুমের ভিতরে। মবিনও পা রেখে ঢুকছে। মবিনের কাছে হালকা মনে হলো তার হারিকেনের কাপা কাপা আলোয়, হারিকেনটা কিন্তু স্থির ছিল, মানে ভিতরের ফ্লেমটা, শিখাটা। তো সে যখন ভিতরে ঢুকছে মনে হলো যে শিখাটা কেঁপে উঠলো, কেন জানি মনে হলো চিমনির মধ্যে হালকা বাতাস গেছে, এরকম লাগলো। তো মবিন 1 সেকেন্ডের জন্য মনে হয় দেখছে যে এই ঘরের কর্নারে বড় একটা বিছানা আছে। সেই বিছানাটা পুরনো আমলের খাট, এখানে পাড়া দিয়ে উঠতে হয়, মানে 2-3টা মানে স্টেপ আছে, স্টেপ দিয়ে তারপরে খাটে উঠতে হয়, এবং খাটের উপরে মশারি টানানোর ব্যবস্থা এবং পাখা টানার যে মানে মানে একটা পাখা থাকে, আগের আমলে ছিল, সে আমলে মানুষরা পাখা টেনে টেনে চালাতো, সেরকম ব্যবস্থাও আছে। পুরনো একটা খাট। মবিন কখনো এখানে উঠে আসে নাই, দেখে নাই, আজকে সে দেখে অবাক হলো এরকম একটা খাট আর এই জায়গা, আর এই ঘরের মাঝখানে একটা সার্কেল আঁকা, বড় একটা সার্কেল আঁকা, কি নকশা টকশা করা। এই হারিকেনের আলোতে হালকা ভাবে দেখছে, এবং তার কাছে হঠাৎ করে মনে হলো যে সে খাটের মধ্যে মনে হয় কাউকে বসা দেখছে, একটা নারী টাইপের, এবং মানে মহিলাই হবে, এবং তার চুলও মনে হয় সে দেখছে, তার মনে হচ্ছে বেশ লম্বা চুল। 1 সেকেন্ডের জন্য, এবং পরবর্তী সেকেন্ডে মবিন দেখলো যে কিছু নাই, এবং ততক্ষণে কিন্তু কামাল সামনে এগিয়ে গেছে, এবং গিয়ে সে ওই সার্কেলটা পার হয়ে যাচ্ছে, ওখান থেকে দাঁড়ায় ওদিকে। তো মবিনে কিন্তু গা শিরশির করতেছে, সে মানে ভয়ে মানে কিছু বলতে পারতেছে না যে কি বলবে। এই সময় মবিন দেখলো, মনে হলো যে খাটের ওখান থেকে আবার সেই নারীটাকে সে দেখলো, ওই সার্কেলটার থেকে বের হয়ে গেছে কামাল, তখন দেখতেছে যে ওই নারীটা ওইখান থেকে উঠে দাঁড়াইলো, ওই খাটের ওই পাশ থেকে একটা মহিলা। মবিনের সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, সে ভয়ে কাঁপতেছে, মানে থরথর করে। কামাল মনে হইতেছে কিছুই দেখতেছে না, কামাল এগোয়ে যাচ্ছে সামনে যে ডানে বামে তাকাইতেছে, বিছানাটার দিক তাকাচ্ছে। তো কামাল এক পর্যায়ে কি করলো, ওই মাছের যে ইটা ছিল, প্লেটটা ছিল, ওইটা মাটিতে নামায় রাখলো, মাটিতে নামায় রেখে বললো, এই যে দিলাম, কে আসো দেখতে চাই, ভোগ দিলাম। এইটা বলার সাথে সাথে মনে হলো যে দমকা হাওয়া ঢুকলো ঘরের মধ্যে, এই পাশে জানলাটা ঠাস করে খুলে গেল, মানে পাল্লাগুলো খুলে গেল, দমকা হাওয়া ঢুকলো, এবং তার পেছনে যে দরজা, ওই দরজা দিয়েও দমকা হাওয়া ঢুকলো, দরজাটা ঠাস করে আটকায় গেল, আর ভেতরে যে হারিকেনের যে শিখা জ্বলতেছে, শিখাটা পট করে নিভে গেল।
মবিন তো মনে হলো যে এমন ভয় পাইছে, সে জীবনে এরকম ভয় পায় নাই। আর কামাল মনে হলো ওখানে শব্দ করতেছে, কেমন একটা গড় 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 শব্দ করতেছে ওখান থেকে, মানে কামালের কণ্ঠ থেকে শব্দটা আসতেছে। মবিন শুনতে পাচ্ছে অন্ধকারের মধ্যে কামালের গলা দিয়ে একটা বিজাতীয় শব্দ আসতেছে, গড় 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 গড়। এবং এইখানে দরজা বন্ধ হয়ে গেছে, আলো কিন্তু তেমন দেখা যাচ্ছে না। তো ওই খাটের পাশে জানলাটা যে খুলছে, ওইখান থেকে একটা রাতের আলো, মানে চাঁদের আলো সহ আসতেছে। এই আলোতে মবিন এখান থেকে দেখলো কামাল মাটি থেকে উঠে গেছে কয়েক ইঞ্চি এরকম, আর বাঁকা হয়ে গেছে, তার হাত দুইটা এরকম বাঁকায় পিছনে চলে গেছে, সে এরকম বাঁকা হয়ে যাচ্ছে। তো মবিন আর মানে তার মানে কোনো রকম সেন্স ঠিক রাখতে পারলো না, সে দৌড় দিল দরজার দিকে, বন্ধ দরজার দিকে, যে সে জোরে প্রাণপণে টানা শুরু করলো, প্রাণপণে টানছে, খুলতেছে না খুলতেছে না। সে মানে মানে মন থেকে শুধু বলছে দুধ চাই, দরজা খোল দরজা খোল। বলতে বলতে সে মানে কি বলছে তার খেয়াল নাই, একসময় দ্রিম করে দরজাটা খুলে গেছে, মনে হলো অল অফ এ সাডেন কেউ ট্রেনের অ্যাক্সিডেন্ট ছেড়ে দিছে। ওই দরজা খুলে সে হিমড়ায় পড়লো ফ্লোরের মধ্যে। ফ্লোরে যখন পড়ছে, সে তাকায় দেখতেছে ওই ফ্লোরের মধ্যে আস্তে আস্তে নেমে আসলো কামাল এবং শুয়ে আছে। কামাল মনে হলো যে এরকম শুয়ে আছে এবং ফ্লোরের মধ্যে শুয়ে পড়লো সে, এবং তার পাশে একটা অবয়ব দাঁড়ানো, একটা নারীর অবয়ব, তার চুল এত লম্বা যে মাটি পর্যন্ত একদম বিছায় যাচ্ছে। আর কামাল ওখানে শুয়ে গড় 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 করতেছে, মানে সে আর মানে ভয়ঙ্কর দৃশ্য। এইটা আসলে মবিন নিতেই পারেনি, সে ওখান থেকে দৌড় দিল, বের হয়ে দৌড় দিয়ে সে সিঁড়ি দিয়ে হাঁচড়ায় পাঁচড়ায় নামলো। লাস্টের সিঁড়িতে এসে সে পিছলায় পড়ে গেল, পিছলায় পড়ে ছ্যাঁচড়া অনেক দূর আসছে। ওই অবস্থা আবার দৌড়াইছে সে দৌড়াইতে দৌড়াইতে সে বাসায় চলে গেছে। বাসায় যে তার ঘরে ঢুকে সে দরজা লাগাই দিছে, ভয়ে থরথর করে কাঁপতেছে, তার মানে কিছু বলার মতো সাহস নেই। এবং সে তার বাবাকে যে বলবে এই চিন্তাও করতে পারতেছে না, বাবা কি বলবে কি হবে এই চিন্তা করতে করতে সে অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো একা একা, মানে কিচ্ছু করার নেই। বাসার মধ্যে হারিকেন আবার জ্বালাইছে এবং সে চুপচাপ বসে আছে। তারপর চিন্তা করলো যে আমি যদি একদম চুপচাপ থাকি, কিছু না বলি, তাহলে ছেলেটার তো ক্ষতি হবে, কামালের তো কিছু একটা, যে অবস্থা দেখে আসছি। তখন সে উঠলো, উঠে গিয়ে তার বাবার যে দরজা ওইটার মধ্যে নক করলো, আব্বা উঠেন, আব্বা আব্বা বলে ডাক দিল। অনেকক্ষণ পর তার বাবা বলছে কি হয়েছে, তাহলে আপনি আসেন, কথা আছে। তো জয়নাল সাহেব আস্তে করে এসে দরজা খুলে দাঁড়াইলো, চোখে ঘুম, কি হয়েছে? তো বললো যে আমার সাথে কামাল গেছিল ওইখানে, কামাল আমার নিয়ে গেছিল ওই জায়গায়। তো সাথে শোনার সাথে তার বাবা তারে দিল এক চড়, ঠাস করে একটা চড় বসাই দিল। বলে তোরে নিয়ে গেল মানে তুই কি যাবি ওর সাথে? বলে হ্যাঁ নিয়ে গেছে। এখন কই কামাল কই? কামাল ওইখানে ফ্লোরের মধ্যে বসে গড়াইতেছে, তার গলা দিয়ে শব্দ বেরিতেছে এরকম। তো জয়নাল সাহেব তো মানে পুরা হয়ে গেলেন। সাথে সাথে তিনি তার ঘরের থেকে হারিকেন বের করলেন, বললেন খাটের তলে হেজাক আছে, হেজাক বাইর কর। তো নিয়ে তখন অবাক হয়েছেন মবিন যে তার বাবার এত সাহস, সেটি অবাক হলো। হেজাক ছিল সেটা বের করলো, তার বাবা দেখলো খাটের কোনার থেকে একটা বল্লম বের করলো, করে সে মানে দোয়া পড়তে পড়তে তার বাবা বের হয়ে গেল। তারা বলে আমার সাথে আয় বলে গেল। তার বাবা ওই দিকে ফার্স্টে গেল না, ওই বাংলোর দিকে গেল না। তার বাবা তাকে নিয়ে হেঁটে, তাদের ওইখানে রাস্তা আছে, রাস্তাতে হেঁটে ওইখানে স্কুল মাস্টার আছে এবং ওখানে একজন আরবি টিচার আছে, উনি কলেজে আরবি পড়ান, ওদের বাসায় গেল। স্কুল মাস্টার সাহেবকে তুললেন, তুলে বললো রাতের বেলা নক টক করে উঠে। তো স্কুল মাস্টার সাহেব খুবই মানে বিচলিত, কি ব্যাপার? বলে একটা বিপদ হয়েছে, তাড়াতাড়ি আসেন। তো যেয়ে তারপর কলেজের যে ধর্ম টিচার যিনি ছিলেন তাকেও নিলেন। তো এই কয়েকজন মিলে ওখানে যে হাজির হইলেন ওই বাড়িতে, এবং গিয়ে ততক্ষণে অলরেডি ওই যে মানে তারা যখন পৌঁছেছে ওই সময় ফজরে আজান দিচ্ছে, ফজরে আজান দিচ্ছে, মানে ভোর হয়ে গেছে আর কি। তো যে ওই ঘরের মধ্যে ঢুকলেন একদম নিয়ে, তো ওই মবিনকে সাথে নিয়ে আসছে। তার বাবা বলে কোথায়? দেখাইলো। তো ওই ঘরের মধ্যে যে দেখতেছে যে ওই তারা দেখছে ওই যে গোল একটা ওইরকম নকশা করা। তো ওই যিনি আরবি টিচার ছিলেন তিনি ওইটা দেখেই নাকি তিনি দোয়া দরুদ পড়া শুরু করছেন, দোয়া পড়তে পড়তে সামনে যাচ্ছেন। তো যে ওই মবিনকে জিজ্ঞেস করছিল কি দেখছে, মবিন বললো এই। তো ওইখানে যে দেখে যে ওই খাটটার ওই যে গোল যে সার্কেলটা, তার ওই পাশে ওই প্লেটটা পড়েছে, প্লেটের মধ্যে কোনো মাছ নাই। আর ওই জায়গায় কামাল শুয়ে আছে এবং কামালের মাথা একদিকে বাঁকানো। তো ভয় পেয়ে গেলেন। জয়নাল সাহেব মনে করছেন যে মানে কামাল কি মানে তার সব ঠিক আছে নাকি। সে দৌড় দিয়ে গেলেন এবং ওই সাথে যে আরেকজন টিচার ছিলেন উনিও গেলেন, যে দেখলেন, দেখে যে না পালস আছে, তার পালস আছে। তো তাকে তারা সবাই মিলে ওখান থেকে টেনে বের করলো, মানে ঘর থেকে বের করলো, মবিন সহ বের করে তারা নিয়ে আসলো বাইরে। সেখান থেকে তাকে টেনে তারা নিয়ে আসলো হচ্ছে জয়নাল সাহেবদের বাসার বারান্দায়, মানে মবিনদের বারান্দায়। তো সেখানে এনে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, কামালকে পরিষ্কার করে তারা মানে তার গাটা মুছে দিল। তো তারপরে তখন ওই যে আরবি টিচার ছিলেন তিনি বললেন যে আমরা নামাজ পড়ে নিই একসাথে। তো ওনারা যে একসাথে জামাতে নামাজ পড়লেন, পড়ে আসলেন, এসে তারা কামালকে দেখলেন কি অবস্থা। তো আরবি টিচার তখন দোয়া দরুদ পড়া শুরু করলেন, কামালকে তিনি ঝাড়া শুরু করলেন।
তো ঝাড়তেছেন, দেখতেছেন যে মানে ঝাড়লে সে জাস্ট একটু কাঁপে আর কি, কাঁপে এবং তার শীত লাগতেছে অনেক। তো তাকে তাড়াতাড়ি বাসার থেকে বড় কাঁথা টাথা এনে পেঁচায় দেওয়া হলো এবং তিনি দোয়া দরুদ পড়তে পড়তে ঝাড়তে ঝাড়তে এক সময় মনে হলো সে ঘুমাইতেছে, আসলে তার ঘুম আর ভাঙে না কামালের। তো তিনি বললেন যে আমি তো অনেকক্ষণ ঝাড়ছি, আর কি করা আছে, এখন মসজিদের যে হুজুর আছে ওনাকে নিয়ে আসেন, এনে দেখেন উনি কি করতে পারে। ছেলেটা তো বুঝতেছি না কি হয়েছে, কোনোরকম পজেস্ট হয়েছে না কি হয়েছে এটা বুঝতেছি না কিছু। তো যাই হোক, তারা মোটামুটি ওই বসেই ছিলেন সামনে। অনেকক্ষণ পর মসজিদ থেকে হুজুরকে নিয়ে আসেন, উনি এসে ওইখানে একটা রুকাইয়ার মতো করেন বা একটা ঝাড়ফুঁক করেন। তো করার পরে তিনি দেখেন যে কামালের আস্তে আস্তে চোখ মেলে। কামাল চোখ মেলে, সে মানে খুব মানে চোখ মেলতে পারতেছে না, এরকম খুব দুর্বল একটা আচরণ করতেছে, বলতেছে যে আমি কোথায়। তো তখন তাকে বললো যে তুমি আসো, আমাদের বাসায় আসো। জনাল চাচা বললেন যে আমাদের বাসায় আসো, আর তুমি কি ঠিক আছো, তুমি কি কি মনে করতে পারো, কি হয়েছে। তো কামাল ঠিক মতো বলতে পারতেছে না, সে বললো যে আমি মবিনের সাথে গেছিলাম ওইখানে বাংলোতে, তারপরে আর আমার কিছু মনে নাই। মানে সে আর বলতে পারতেছে না, তার এতই দুর্বল, কথা বলতে পারতেছে না। তো কামালের যেহেতু এইখানে কেউ নাই এবং তখনকার সময় তো এরকম ফোনও ছিল না কাউকে কল দেওয়ার মতোই, তো জনাল কাকাই তখন ব্যবস্থা করেন কামালকে ওখান থেকে তাদের ওইখানকার যে সদর আছে সেখানে নিয়ে যান, সেখানে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। সেখানে যে চিকিৎসক দেখে বলা যায় তার শরীরে অ্যানিমিয়া, অনেক রক্ত চলে গেছে, রক্ত নাই শরীরে, রক্ত কমে গেছে অনেক। খুবই আশ্চর্যজনক ব্যাপার, সে একটা বলশালী ছেলে ছিল, খুব শারীরিকভাবে সুস্থ ছেলে, এরকম কেমনে হলো, অ্যানিমিক কেমনে হলো। তো যাই হোক, তাকে মানে খাবার দাবার অনেক কিছু দেওয়া হয়, শুশ্রূষা করতে বলা হয় এবং তাকে কিছুদিন তার আরেক মানে প্রতিবেশী, মানে কামালদার যে বাসা ছিল তার প্রতিবেশী এক বাসায় রাখা হয়। তো সেখানে তারা তাকে চিকিৎসা দিত, মানে ওই ডাক্তার যা লিখে দিয়েছেন ওষুধপত্র দিত। সেখানকার যে কবিরাজ ছিল গ্রামের, সেও এসে দেখে যেত এবং জয়নাল চাচা এটার মানে তত্ত্বাবধানে ছিলেন, তিনি সেগুলো খবর নিয়ে নিতেন। তো সেই খবরে বেরোলো যে ওই কবিরাজ যে বললো, কবিরাজেরও তো নিজস্ব একটা আছে, সে কবিরাজ বললো যে এই ছেলেটাকে খারাপ কোনো কিছুতে ধরছে এবং তার থেকে তার যে শক্তি, জীবনী শক্তি শুষে নিতেছে এরকম। তো ওরকে বড় কোনো হুজুর বা কাউকে দিয়ে দেখান, চিকিৎসা করান। তো যাই হোক, এর মধ্যে কামালের বড় ভাই চলে আসে, যে খবর পেয়ে তাকে মানুষ ওই যে চিঠি লিখছিল সে চলে আসে। আসার পরে তিনি তাকে আরও ভালো ব্যবস্থা করেন, একেবারে শহরে নিয়ে যান কামালকে, সেখানে নিয়ে একজন বড় আলেমের কাছে নেন, সেখানে নিয়ে তাকে চিকিৎসা করান। তো চিকিৎসা করে আলেমও বলে যে খারাপ একটা জিন তাকে ধরছিল, খুব খারাপ জিন, এবং সে কোথাও যে সেটা নজরে পড়ছে এবং এটা তাকে কিন্তু এরকম খুঁজে ফিরবে এবং তার ক্ষতি করবে, তার জীবনী শক্তি শুষে নেওয়ার চেষ্টা করবে, এটা তারা করে। এবং এটা কোনো মহিলা জিন, যে যেটা করছে এটা কোনো মহিলা জিন। তো যাই হোক, কামালকে জিজ্ঞেস করে, তার ভাইও জিজ্ঞেস করে কি হয়েছিল, কি ব্যাপার, তোর কেমনে কি এগুলা হলো। তো কামাল আসলে মানে তার ভাইকেও সে বলে না, চুপ করে থাকে, এই জিনিসগুলো সে এড়ায় যায়। তো সে তার যে বন্ধু মবিনকে একদিন বলে যে কি হয়েছিল। মবিন জিজ্ঞেস করে তারে যে তোর কি হয়েছিল, আমি যে ওখানে দেখলাম যে তোর এরকম অবস্থা। বলে আমি যখন নাকি যে বললাম যে নিয়ে আসছি, এই যে তোমার ভোগ নিয়ে আসছি, তখনই আমি দেখছি একটা নারী দাঁড়ায় আছে ওইখানে। সে দেখতে খুবই সুন্দর, তার চুল অসম্ভব লম্বা মাটিপন্থী, এবং সে আমার কাছে এসে আমার গালে স্পর্শ করার সাথে সাথে আমার শরীর দিয়ে কেমন মনে হয় একটা মানে স্রোত নেমে যায়, ঠান্ডা কেমন একটা স্রোত, আর আমি আর তখন কিছুই স্মরণ করতে পারি না। এরপর থেকে আমি মানে মনে হয় যে আমি বাতাসে ভাসতেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার হুঁশ আসছে, এবং তারপর তো আমি মানে নড়তে পারতেছিলাম না, মনে হয় যে আমাকে পানিতে ভাসাইতেছে কেউ, এরকম পানিতে ভেসেই আসি। তো তখন মমিন বলে এখন তোর কেমন লাগে, কয় যে অনেক দুর্বল লাগে, আমার শরীরে সেই রকম শক্তি নাই। আসলে আমার অনেক শুকায় টুকায় গেছিল, মানে অন্যরকম হয়ে গেছিল। আর তার ভাই তখন মানে খুবই চিন্তায় ছিল, তার ভাই শহর থেকে এখানে এসেই গ্রামেই থাকতেছিল তাদের বাড়িতে। তো এরকম অবস্থায় কামালকে তখন একজন ওই যে আলেমের কাছে যে নিয়েছিল শহরে, তিনি তাকে বলেন যে এই কিছু আমল দেন, বলে যে এগুলা করতে হবে। এবং কামাল বুঝতে পারে যে সে একটা বড় সমস্যায় পড়ছে, মানে এখান থেকে উত্তরানোর উপায় নাই। তার খুব ভয় লাগতো। কামালকে নাকি রাতের বেলা কে এসে ডাকতো তার ঘরের বাইরে, তার জানলা দিয়ে ডাকতো, এবং অনেক সময় নাকি সে দেখতো তার ঘুমের সময় তার মাথার কাছে কে দাঁড়ায় আছে। তো কামাল তখন চিৎকার করে উঠতো, চিৎকার করলে তার বড় ভাই চলে আসতো, বড় ভাই পাশের রুমে ছিল। তো যাই হোক, এরকম অবস্থায় কামালকে কিছু আমল দেয় করার জন্য সেই আলেম যিনি ছিলেন। কামাল এরকম আমল করতো, নিয়মিত করতো। সে নামাজ পড়তো, নামাজ পড়ার পর রাতে বিশেষ করে বলছে যে এশার নামাজের পরে এই আমলগুলো করে তারপরে যেন সে ঘুমাইতে যায়।
তো আর ওই আলেম একদিন আসছিল তাদের বাসায়, এসে তার বড় ভাই তাকে আমন্ত্রণ করে আনছিলেন, এনে বাসার মধ্যে বলেন যে এরকম আমাদের বাসাটা বন্ধ করে দেন। তো আলেম তাদের বাসাটা বন্ধ করে দিছিল। তো ওই যখন নাকি কামাল নাকি ওই আমল করতো, তখন নাকি সে ফিল করতো যে তার বাসার জানলার পাশে ওই যে কাকি যেরকম বলছিল সেরকম দাঁড়ায় কেউ নিঃশ্বাস ফেলতেছে, এবং সে অনেক কান্নার শব্দ শুনতো ওই পাশ থেকে, মানে তাদের বাসার এই যে পিছনের যে অংশটা যেখানে গাছগাছালি আছে ওখান থেকে কে জানি কাঁদতো, এরকম শব্দ সে পেত। এবং সে অনেক রকম স্বপ্ন দেখছে, এবং সে স্বপ্নে নাকি ওই নারীটাকেই দেখতো যাকে সে ওই যে ওখানে মাছ রাখার পরে দেখছিল তাকে। তো যাই হোক, ওই আলেম বলে দিয়েছিল এটা মোটেই ভালো না, তুমি ওই বাংলাতে যা করছো ওই জায়গাটার মধ্যে অনেক রকমের দুষ্কর্ম করতো যারা এই ছিল ওইখানে, উল্টাপাল্টা কাজ করতো, উল্টাপাল্টা জিনিস করতো, আর এই ভোগ টোক এগুলো কোনো ভালো কাউকে দেয় না, এগুলা মানে জিনিসটা ভালো না। যাই হোক, তাকে দোয়া দরুদ পড়ে এরকম ভাবে মানে করে দেয়। তো কামাল এরপর থেকে ওরকমই ছিল। কামাল নাকি অনেক দুর্বল হয়ে গেছিল, আগের মতো উচ্ছল আর ছিল না, ভয়ে ভয়ে থাকতো। তো পরবর্তীতে তার ভাই তাকে বিয়ে শাদী দিয়ে ওখানে সেটেল করে, এবং তারপরও কামালের অনেক রেস্ট্রিকশন ছিল। সে এরকম নদীতে রাতের বেলা আর মাছ ধরতে যাইতো না, এবং এলোমেলো সময় চলাফেরা করতো না, এগুলো তাকে দিয়ে রাখছিল। কারণ সে নাকি সবসময় ফিল করতো যে তাকে কেউ এরকম ফলো করতেছে বা তার কাছে আসতে চায়, এরকম একটা ব্যাপার। যখন সে আমল করতো তখন ওই টাইমটা সে একটু ডিস্টেন্স বুঝতে পারতো যে তার ওরকম মানে কিছু আসতে পারতেছে না এরকম। এছাড়া নাকি সে প্রায়ই ফিল করতো তার খুব কাছেই কেউ আছে এরকম।